জাভাস্ক্রিপ্ট যেহেতু আমরা ওয়েবে কথা বলছি, তো ব্রাউজারে অ্যাকচুয়ালি এটা রান করবে, তাই না? ব্রাউজারে আমরা এটাকে এক্সিকিউট করব। তো প্রথমত জাভাস্ক্রিপ্ট কোডকে চেনানোর জন্য আমার একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে। আমরা সেভাবে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্টকে লিখতে পারি। তো জাভাস্ক্রিপ্টকে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যেহেতু লিখব, স্ক্রিপ্ট ট্যাগটা কোথায় কোথায় থাকতে পারে? স্ক্রিপ্ট ট্যাগ থাকতে পারে উপরে, স্ক্রিপ্ট ট্যাগ থাকতে পারে মাঝে, স্ক্রিপ্ট ট্যাগ থাকতে পারে নিচে। তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো বডি ট্যাগ শেষ হওয়ার আগে স্ক্রিপ্ট ট্যাগকে বসানো। কেন? সেটা রিজনটা আমরা আস্তে আস্তে না হয় বুঝি, খালি আমরা এখন যখন কোড করব বডি ট্যাগ শেষ হওয়ার আগে লিখব। তো সিম্পল ওয়েতে আগে শুধুমাত্র একটু দেখার জন্য আর কি, যে আমরা আমাদের পেজটা ঠিকমতো আছে কিনা বা ঠিকমতো। আমরা একটা হ্যালো জাভাস্ক্রিপ্ট লিখলাম এবং সেই হ্যালো জাভাস্ক্রিপ্টটাকে আমরা আউটপুট আসে কিনা সেটা একটু লক্ষ্য করলাম, যে ঠিক আছে আমাদের হ্যালো জাভাস্ক্রিপ্ট আসছে। তো আমাদের এখানে যে জিনিসটা আমরা লিখলাম হ্যালো জাভাস্ক্রিপ্ট, এই কথাটা আমরা ডকুমেন্ট ডট রাইট এরকম একটা লেখা দিয়ে লিখলাম, যেটা কোনো এসটিএমএল নয়, আপনারা বুঝতেই পারছেন। তো সেই ক্ষেত্রে এখানে আমার আউটপুট আসতেছে হ্যালো জাভাস্ক্রিপ্ট, তার মানে মোটামুটিভাবে আমার ইনিশিয়াল সেটআপে আসলে কোনো সমস্যা নেই। তো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার শুরুতে আমরা আসলে কোন জিনিসটা শিখি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বোঝার জন্য আমরা প্রথমে শিখি যে যেমন কিভাবে ডিসপ্লে করা যায়, তাই না? তাহলে আমরা সাধারণত শিখি হাউ টু ডিসপ্লে ইন স্ট্যান্ডার্ড আউটপুট। স্ট্যান্ডার্ড আউটপুট মানে হচ্ছে মনিটর। তাহলে মনিটরে কোনো কিছু দেখার এটা একটা উপায়। আর জাভাস্ক্রিপ্টে একটা উপায়, এই ফাংশনটাকে আমরা আসলে আরেকভাবে লিখতে পারি, রাইট এলএন। আমরা হয়তো এখানে একটু এরকম দিলাম, আর কিছু না, এবং একইভাবে আমরা ওই আউটপুটটা পাচ্ছি। আমরা আউটপুট দেখার আরেকটা উপায় হইতে পারে ডকুমেন্ট ডট, সরি, আরেকটা উপায় হতে পারে আমরা লিখতে পারি অ্যালার্ট লিখতে পারি। অ্যালার্ট লিখলে বেসিক্যালি তো তখন এরকম একটা পপ আপ পাবো আমরা, হ্যালো জেএস অ্যালার্ট। কথার কথা কিভাবে আসছে এগুলো আস্তে আস্তে না হয় দেখবো, কিন্তু আমরা আগে ডিসপ্লে করার বিষয়গুলোকে একটু জেনে নেই। ডিসপ্লে করার আরেকটা উপায় আছে এরকমের, ধরেন আমি বডির মধ্যে কিছু একটা লিখতে চাই, আমরা হয়তো এরকম করে লিখবো, আমি জানি এখন যেটা লিখবো সেটা সবাই চট করে বুঝতে পারবেন না, এবং তার জন্য পাজল হওয়ার কোনো প্রয়োজন নাই।
আমরা অ্যাজ এ ডেভেলপার অনেক সময় আমাদেরকে কোনো কিছু দেখার জন্য আমরা ইউজারকে দেখাই না, নিজে দেখতে চেষ্টা করি। আবারও বলছি কথাটা, আমরা ইউজারকে কোনো কিছু ডিসপ্লে করতে চাই না, বাট নিজেরা ডিবাগ করে দেখার চেষ্টা করি। জাভাস্ক্রিপ্টে সেম কাজটা করার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে console.log হ্যালো ফ্রম কনসোল। আমি যখন এটাকে লিখলাম, দেখেন এখানে নিচে চলে আসছে হ্যালো ফ্রম কনসোল। অর্থাৎ আমি কনসোলে কি আনতে চাই এটাও আমি কন্ট্রোল করতে, কনসোল তো ইউজার দেখবে না, দেখবে কনসোল আমি ডেভেলপার হিসেবে অনেক কিছু কনসোলে লিখে রাখতে পারি আমার নিজের সুবিধার জন্য, সো দ্যাট আমি নিজে ডিবাগ করতে পারি। তাহলে আমরা যদি বলি যে কোনো কিছু ইউজারের সামনে আনবো, তাহলে আমার কয়টা উপায় আছে। একটাই হচ্ছে ডকুমেন্ট ডট রাইট নামের একটা ফাংশন লেখা, একটা ডকুমেন্ট ডট রাইট লাইন নামের একটা ফাংশন লেখা, আরেকটা হচ্ছে অ্যালার্ট দিয়ে নিয়ে আসা, আরেকটা হচ্ছে এই রকমের কোনো একটা কিছু লেখা যেটা আপাতত ধরে নেন আমরা বুঝি না, আরেকটা হলো শুধু ডেভেলপারের জন্য কনসোলের মাধ্যমে কোনো কিছু দেখা। ক্লিয়ার? তো এই যতগুলো উপায়তে আমরা দেখলাম সেই কয়টা উপায়কে আপাতত আমি কমেন্ট করে রাখি। আমরা শুধুমাত্র যদি কোনো কিছু দেখা লাগে অ্যাজ এ ডেভেলপার আমরা আপাতত কনসোলে দেখব। ক্লিয়ার? বুঝে গেছে আমার এতটুকু কথা? ওকে, তাহলে আমরা ব্রাউজারের উইন্ডোতে কিছুই রাখলাম না, যা রাখলাম কনসোলে রাখলাম, এবং আমরা যদি কোনো কিছু টেস্ট করতে চাই কনসোলে গিয়েই দেখব। প্রথমে আমরা যদি জাভাস্ক্রিপ্ট কোডকে ফোকাস করি, জাভাস্ক্রিপ্ট অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার? কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তার ভ্যারিয়েবলস আছে, তার ডাটা টাইপ আছে, তার অপারেটরস আছে, তার লুপস আছে, তার ফাংশনস আছে, অ্যারে আছে, ফাংশন অবশ্যই, তারপর তাকে অবজেক্ট আছে, তাই না? তো আমরা ভেরি কুইকলি ছোট ছোট কয়েকটা দিয়ে প্রত্যেকটাকে একটু করে চিনে নিব। আমি যদি জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল লেখার জন্য কয়েকটা উপায় আছে। ধরেন আমি ভ্যারিয়েবলের নাম দিতে চাই কান্ট্রি, ভ্যারিয়েবলের নাম দিতে চাই কান্ট্রি, আমি এখানে একটা দেশের নাম লিখব বাংলাদেশ, এবং এই জিনিসটা আমরা কনসোলে দেখব। তাহলে ভ্যারিয়েবলের নাম যদি আমরা কান্ট্রি দিতে চাই তাহলে সেই ভ্যারিয়েবলটা কতভাবে লেখা যেতে পারে? আপনি বলতে পারেন কান্ট্রি নামে একটা বলতে পারেন এবং সেখানে বাংলাদেশ লিখলেন। এরপর আপনি যেটা লিখতে পারেন var country 1, আমরা যেহেতু একাধিকবার কান্ট্রি লিখব একটা নাম দিই কান্ট্রি 0, তারপর আমি লিখলাম হচ্ছে শ্রীলঙ্কা। তারপর আমরা এরকম লিখতে পারি এবং আমরা এটাও লিখতে পারি কনস্ট্যান্ট আচ্ছা, চারটা উপায়ে আমরা ভ্যারিয়েবল লিখলাম। সো এই দুইভাবে লেখাটা আসছে ইকমাস্ক্রিপ্ট 6-এ। আর প্রসঙ্গত একটা জিনিস খেয়াল করেন, জাভাস্ক্রিপ্টে আমি প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিছি, আমি শেষেরটার ক্ষেত্রে কোনো সেমিকোলন দেই নাই। তো সেমিকোলন যে কোনো জায়গায় দিতে পারেন। স্টেটমেন্ট শেষ হওয়ার পর আপনি যদি নতুন নতুন লাইনে লিখেন জাভাস্ক্রিপ্টে সেমিকোলন দিলেও চলে, না দিলেও চলে। তার কারণ এই কারণে সে সিনট্যাক্সটিক্যালি আটকায় না, কারণ ASI
অটোমেটিক সেমিকোলন ইনসারশন নামে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন একটা টেকনিক আছে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন নিজেই সেমিকোলনটা শেষে বসিয়ে দেয়। সেজন্য আপনি যদি সেমিকোলন বসিয়ে প্র্যাকটিস করেন তাহলে অলওয়েজ সেমিকোলন দিবেন, আর যদি সেমিকোলন না বসিয়ে আপনি প্র্যাকটিস মেনটেন করতে চান তাহলে কখনো সেমিকোলন দিবেন না। যে কাজটা কখনোই করবেন না সেটা হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ, যে কখনো দিলাম সেমিকোলন কখনো দিলাম না। তাহলে আমরা যে হ্যাবিটটাই নিজেরা করি না কেন, যদি নতুন নতুন লাইনে নতুন নতুন স্টেটমেন্ট আমরা লিখি তাহলে আমরা সেখানে কোনো সেমিকোলন মানে দেওয়ার অভ্যাসও করতে পারি, না দেওয়ার অভ্যাসও করতে পারি। আমি পার্সোনালি সেমিকোলন দিয়ে অভ্যস্ত, কাজে আমরা এখানে সেমিকোলনটা দিলাম। আর যদি না দিয়ে আমরা মনে রাখবো যে ASI বলে একটা বিষয় আছে, সেটা সেমিকোলন নিজেই সেমিকোলনকে নিজেই হ্যান্ডেল করে। তাহলে আমি এই যে 4 রকমের কিওয়ার্ড দিয়ে 4 রকমের বললাম, এই দুটো নট সাজেস্টেড। এখন এই দুটো উপায়কে আমরা আসলে পারতপক্ষে আমরা করব না, তবে কোনটা কখন লাগবে সেটা কিছু ক্ষেত্রে ব্যাপার আসতে পারে। অন্তত এখন শুরুর জন্য আপনি চিন্তা রাখবেন যে আপনি ইদার লেট দিয়ে করবেন অথবা কনস্ট্যান্ট দিয়ে করবেন। তো লেট আর কনস্ট্যান্ট দিয়ে আমরা যেটাকে লিখলাম, আমরা একটু এই দুটোর আউটপুটকে দেখতে চাই। আমার উপরের দুটোর আউটপুট আসবে, বাট এই মুহূর্তে আমরা আসলে এই উপরের দুটো নিয়ে আর কথা বলতে চাই না। তো ইন্ডিয়া USA আমরা দেখতে পাচ্ছি এই দুটোকে, তার মানে কি আউটপুটটা আসলো আমাদের, রাইট? আমরা অর্থাৎ ভ্যারিয়েবল, এটা ভ্যারিয়েবলে ভ্যালু রাখলাম, সেই ভ্যালুটা আমরা পরবর্তীতে যে কোনো সময় ব্যবহারও করলাম। ওকে, আচ্ছা, তাহলে একটু পার্থক্যটা বুঝে নেই, লেট আর কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য কি। দেখেন, যে জিনিসটা কান্ট্রি 2, এটাকে আমি যদি এবার এরকম করি, কান্ট্রি 2তে আমি নতুন করে ইন্ডিয়ার জায়গায় হয়তো লিখতে চাই যে হয়তো আমি মায়ানমার লিখলাম। সো মায়ানমার যদি লিখি, এখন 18 নম্বর লাইনে কান্ট্রি 2তে কি আসবে? মায়ানমার আসবে, কারণ ইন্ডিয়াটা এখন ওভাররাইট হয়ে গেছে। আমি এখানে ছিল ইন্ডিয়া 13 নম্বর লাইনে, বাট 16 নম্বর লাইনে কান্ট্রি 2কে আমি রিঅ্যাসাইন করছি। এই জায়গাটাকে কি বলে? আমরা এখানে মূলত যেটা করছি, ভ্যারিয়েবল অ্যাসাইন করেছি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি অ্যান্ড অ্যাসাইন করেছি। আর এখানে এসে কি করছে, এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ভ্যারিয়েবল রিঅ্যাসাইন করছি। এখন দেখেন, এই ভ্যারিয়েবলটাকে যদি আমি রিডিক্লেয়ার করতাম, যেমন কান্ট্রি 2 ইজ ইকুয়াল টু, ধরেন আমি লিখলাম XYZ, রিডিক্লেয়ার করলে আমাকে আবার লেট দিয়ে লিখতে হতো। তখন সে আমাকে কি বলতেছে? কান্ট্রি 2 হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, কান্ট্রি 2 অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে। তাহলে আমাদের লেট ব্যবহার করে বিষয়টাকে, একই ভ্যারিয়েবলকে দুইবার ডিক্লেয়ার করা যাবে না, বরং আমি লেট ব্যবহার না করে ভ্যারিয়েবলটার ভ্যালুকে রিঅ্যাসাইন যতবার খুশি ততবার করতে পারবো। যেমন আমি যদি এখন এই আউটপুটটা দেখি, এখানে আমি XYZ পাচ্ছি। আচ্ছা, এখন একটা কনস্ট্যান্টের ক্ষেত্রে কি ঘটছে? আমি যদি একটা কনস্ট্যান্টের ক্ষেত্রে যাই, আমার কনস্ট্যান্টটা যে কাজ করছে সেটা হলো এই যে কান্ট্রি 3 কনস্ট্যান্ট, দেখেন এই কনস্ট্যান্টটাকে আমি if we reassign a constant, কান্ট্রি 3 এর ভিতরে আমি বললাম ABC, যখন কান্ট্রি 3 ABC বললাম, আবার বলতেছে কি অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, ও কিন্তু আমাকে অ্যাসাইন করতেই দিচ্ছে না। অর্থাৎ যে কনস্ট্যান্ট তার ভ্যালু তো চেঞ্জ হবে না, কাজে তার ভ্যালুকে আপনাকেও চেঞ্জ করতে দিবে না। ক্লিয়ার আইডিয়াটা? তবে এই আইডিয়াটা একটু কনফিউশন তৈরি করতে পারে অবজেক্টে গেলে পরে, সেই বিষয়টা আমি পরে আসছি। তাহলে অন্তত পক্ষে আমরা জানলাম যে আমাদের ভ্যারিয়েবলগুলো লেট কিওয়ার্ড দিয়ে ডিফাইন করব সাধারণত স্ট্যান্ডার্ড,
এবং সেই ক্ষেত্রে আমি ভ্যারিয়েবলটাকে যত খুশি রিঅ্যাসাইন দরকার করতে পারবো, আর আমি কনস্ট্যান্ট দিয়ে ডিফাইন করলে তার ভ্যালু চেঞ্জ করতে পারবো না। আমি সবগুলো কোডকে এখন একটু সরিয়ে দিই। আমরা চলে আসি জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ সম্বন্ধে একটু ধারণা দিতে। ডেটা টাইপ বলতে কি বোঝায়? যে আমরা জানি যে কোনো ভ্যারিয়েবলের ভ্যালুটার টাইপটা কি। জাভাস্ক্রিপ্ট যেমন আমি যদি লিখি যে লেট নাম্বার 1 ইজ ইকুয়াল টু 12, আবার লিখলাম লেট নাম্বার 2 ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটের ভিতরে 12, আবার লিখলাম লেট নাম্বার 3 ইজ ইকুয়াল টু ডাবল কোটের ভিতরে 12, আর লেট নাম্বার 4 ইজ ইকুয়াল টু ব্যাকটিকের মধ্যে 12। এখন আমরা যে কাজটা করি সেটা হলো আমাদের console.log একটা অপারেটর আছে টাইপ অফ বলে আমি নাম্বার 1 বলি, দেখিও আমাকে কি বলে। নাম্বার 1 ও বলতেছে নাম্বার। সো বাকিগুলো যদি আমি একবারে দিয়ে দিই, এবার 2, 3 and 4 সবগুলোকে সে বলতেছে স্ট্রিং, আনডিফাইন্ড স্ট্রিং। সিঙ্গেল কোট, ডাবল কোট যখন আমি দিচ্ছি, আমি যখন এখানে সিঙ্গেল কোট বলছি নাম্বার, এটা বানানটা ভুল হয়েছে সেই জন্য স্ট্রিং স্ট্রিং স্ট্রিং, তার মানে যখন আমি সিঙ্গেল কোট কোনো কোটেশন ছাড়া লিখছি তখন এটা হইতেছে নিউমেরিক ভ্যালু, এবং নিউমেরিক ভ্যালুটাকে ও চেনে কি হিসেবে? ডাটা টাইপ নাম্বার হিসেবে। আর বাকি সব সিঙ্গেল কোট, ডাবল কোট, ব্যাকটিক যেটাকেই দেই না কেন সেটা হইতেছে আমাদের স্ট্রিং। ব্যাকটিক হচ্ছে ইকমাস্ক্রিপ্ট 6 এ আসছে এবং এটাকে বলা হয় টেমপ্লেট লিটারেল। সো টেমপ্লেট লিটারেল নিয়ে আমরা পরে আবার লাগলে শিখব। আর সিঙ্গেল কোট, ডাবল কোট আগে থেকেই ছিল, এরা কমনলি স্ট্রিং হিসেবে পরিচিত। এর বাইরে যদি ডাটা টাইপ আপনি চিন্তা করেন, প্রিমিটিভ কিছু ডাটা টাইপ, যেমন আমরা অলরেডি জানি যে ধরেন আমি বলতে পারি বুলিয়ান ভ্যালু, কথার কথা আপনি যদি ট্রু বা ফলস বলেন তাহলে এটার টাইপ অফ যদি আপনি চেক করেন, তাহলে ওটাকে বলতেছে কিসে? বুলিয়ান। তো এটা ট্রু বললে বুলিয়ান, ফলস বললেও নিশ্চয়ই বুলিয়ানই বলবে, তাই না? তারপর আমরা যদি বলি স্ট্রিং ভ্যালু, নাম্বার ভ্যালু, স্ট্রিংও আমরা চিনে ফেলছি, যদিও এটাকে নাম্বার 2 বলছি, বাট বেসিক্যালি ওটাতে একটা স্ট্রিং ছিল যেহেতু সিঙ্গেল কোটে, তাই না? কি বুঝে গেছে নাকি না? আমি আলাদা করে স্ট্রিং বলতে হবে কি স্ট্রিং হওয়ার জন্য? ধরেন এই ট্রু কথাটাকে যদি আমি সিঙ্গেল কোটের মধ্যে নেই তাহলে অটোমেটিক্যালি এটা কি পাবে? সো হোপফুলি এই জিনিসগুলো আমরা আসলে বুঝি। সো আমাদের এখানটায় স্ট্রিংই আসলো। তাহলে মোটামুটিভাবে নাম্বার গেল, বুলিয়ান গেল, একটা গেল। আর আমাদের জাভাস্ক্রিপ্টে, আচ্ছা ওই অবজেক্ট এবং অ্যারেটায় আমি একটু পরে আসছি। সো মোটামুটি বেসিক ভেরি প্রিমিটিভ ডাটা টাইপের আমরা একটু পরিচয় পেলাম নাকি? সো ডাটা টাইপের বিষয়টা যেহেতু আমাদের হলো, আমরা একটু স্পেশাল ডাটা টাইপে আসি। স্পেশালের মধ্যে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে
কিভাবে অ্যারে ডিফাইন করতে হয়। অ্যারে অনেকভাবেই ডিফাইন করা যাবে, কিন্তু আমরা শুধু স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা দেখব। ধরেন আমি লিখলাম লেট কান্ট্রিজ বলে, এই যে আমি স্কোয়ার ব্র্যাকেট দিলাম, এটাকে বলা হয় অ্যারে লিটারেল। সো অ্যারে লিটারেলের কাজ হচ্ছে কি, এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আপনি সিঙ্গেল কোড দিয়ে দিয়ে যা দিয়ে দিবেন সব কিছু মিলে একটা অ্যারে তৈরি করে ফেলবে। ধরেন আমি বললাম, আমি একটু সংক্ষেপে লিখি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। সো আমরা এখানটায় যদি বলি কান্ট্রিজটাকে যদি এবার আমরা লিখি, তার টাইপটা সে কি দেখাবে, দেখেন ও বলতেছে অবজেক্ট। যদিও এটাকে আমরা কিভাবে লিখছি অ্যারে, কিন্তু ও এটাকে অবজেক্ট বলতেছে। এইখানে একটা উইয়ার্ডনেস আছে জাভাস্ক্রিপ্টে এভরিথিং অবজেক্ট বেসড। আসলে আমি যাই বলি না কেন সবই আসলে অবজেক্ট, ইভেন একটা ফাংশনও অবজেক্ট। ওই ধরনের উইয়ার্ড বিষয়গুলোকে আমরা না যাই, আমরা মোটামুটি বুঝি যে ঠিক আছে এইভাবে অ্যারে লেখা যায়। তো যখনই আমরা অ্যারে লিখে ফেলি, আচ্ছা এটার সাথে সাথে আমি একটু অবজেক্টটাও চলে আসি। তো জাভাস্ক্রিপ্টে কিভাবে একটা অবজেক্ট ডিফাইন করতে হয়, অবজেক্টের সম্বন্ধে একটু ভূমিকা করে নেই। অবজেক্ট বলতে বুঝি কি, আমরা অবজেক্ট বলতে বুঝি কিন্তু এটা কিন্তু একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। সো সবাই একটা অবজেক্ট, এখানে আমরা যত কিছু আছি। অবজেক্টের দুইটা ক্যাটাগরির বস্তু থাকে। একটা ক্যাটাগরি হচ্ছে তার বৈশিষ্ট্য, এটা কালো, এটা বাটন আছে, এটা 2 ইঞ্চি লম্বা, এটা ফর এক্সাম্পল এই ধরনের কিছু বৈশিষ্ট্য তার থাকে। আরেকটা জিনিস থাকে যে তার কিছু অ্যাক্টিভিটি, পাওয়ার ক্লিক করলে কি ঘটবে, এটা ক্লিক করলে কি ঘটবে, কোনটা এই কাজ করবে, কারণ কিছু অ্যাক্টিভিটি, অ্যাকশনস। আমি একটা মানুষ, আমার যদি আপনি প্রপার, আমিও একটা অবজেক্ট, আমি অবজেক্টের দিকে যদি তাকান তাহলে বিষয়টা হবে আমার কিছু বৈশিষ্ট্য দেখতে পাবেন, আর আমার কিছু অ্যাক্টিভিটি দেখতে পাবেন। আমি কথা বলতে পারি, আমি হাঁটতে পারি, এগুলো হচ্ছে আমার ভার্ব। আর বাকি সব হচ্ছে আমার নাউন বলেন বা প্রপার্টিজ বলেন, বৈশিষ্ট্য বলেন, কোনো অসুবিধা নাই। তো যে কোনো কিছুর দিকে যদি তাকান, অবজেক্টের দিকে তাকালে দুনিয়াতে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে আসলে কমিউনিকেট করছে। আমি এসিকে চালাচ্ছি, আমি প্রজেক্টর চালাচ্ছি, আমি ফ্যান ঘুরাচ্ছি, আমি মনিটর চালাচ্ছি, একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে কমিউনিকেট করছে। তো প্রোগ্রামিংয়েও এই কনসেপ্টটা যখন নিয়ে আসা হয়েছে, ওটাকেই বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যে আমার একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে কমিউনিকেট করবে। জাভাস্ক্রিপ্টে এই অবজেক্টের ক্ষেত্রে আরেকটা বিষয় থেকে যায়, ক্লাস একটা কনসেপ্ট থেকে যায়। ক্লাস কনসেপ্টটা হচ্ছে এরকম, এই বিল্ডিংটা বানানো হয়েছে, তার তো একটা ব্লুপ্রিন্ট বা আর্কিটেকচারাল ডিজাইন আছে। সেই আর্কিটেকচারাল ডিজাইনটা মনে করেন যে আপনি বিল্ডিংয়ের একটা স্ট্রাকচার বানাইছেন, ডিজাইন করছেন। ওই ডিজাইনটার মধ্যে মনে করেন দক্ষিণের জানালা আছে, ওইটা দিয়ে কি বাতাস আসবে? আসবে না, কারণ ওটা তো ডিজাইন, ওটা প্ল্যানিং, বিল্ডিংটা এখনো হয় নাই। তো ওইটা দিয়ে যখন বিল্ডিং বানাবেন, ওইটার দক্ষিণের জানালা দিয়ে না বাতাস আসবে? তাহলে ব্লুপ্রিন্টটা হইতেছে কনসেপ্ট, ব্লুপ্রিন্টটা হইতেছে ক্লাস, যে কনসেপ্টটা জাভাস্ক্রিপ্টে ইকমাস্ক্রিপ্ট 6 এর আগ পর্যন্ত ছিল না। ইকমাস্ক্রিপ্ট 6 এও আছে, বাট ওটাও এক রকমের সুইটেনিং। তো যাই হোক, ধরে নেন যে ক্লাস কনসেপ্ট নাই, তাহলে সরাসরি অবজেক্ট আমরা পাবো। তাহলে কিভাবে অবজেক্টটা পাবো? এগেইন এখানেও অনেকগুলো সিনট্যাক্স আছে, আমরা একটা শিখবো, অবজেক্ট লিটারেল। ধরেন আমি একটা কান্ট্রি বললাম, একটা কান্ট্রি বলে যেই মাত্র কার্লি ব্র্যাকেট দিয়ে দিলাম, সেটাই হইতেছে অবজেক্ট লিটারেল। তাহলে এই অবজেক্ট লিটারেলের মধ্যে কান্ট্রি একটা, কান্ট্রিটাকে যদি এখন আমি টাইপ অফ বলে দেখতে চাই যে কান্ট্রি তুমি কি জিনিস, তাহলে ও কিন্তু বলতেছে কি, এটাও একটা অবজেক্টই বলতেছে। কি দেখা যাচ্ছে না হয়তো বা নিচে ছোট করে লেখা? তো মোটামুটিভাবে ওটাও আমরা একটা অবজেক্টই পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে কান্ট্রি একটা অবজেক্ট, সেই অবজেক্ট যদি এইটা একটা অবজেক্ট হয়, তার বৈশিষ্ট্য যেমন আমি বলতে পারি কালার, তাহলে এরকম কান্ট্রি তারও তো কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, পারে না? তো কান্ট্রির বৈশিষ্ট্য ধরেন আমি বলতে পারি যে কান্ট্রির বৈশিষ্ট্যটা হলো তার নেম কি। তো কান্ট্রির নেম এই সিঙ্গেল কোটের ভিতর দিয়ে কোলন দিয়ে তার ভ্যালুটা দিব আমরা। ধরেন আমি বললাম বাংলাদেশ। তারপর এইটার ভিতরেই মনে করেন, এটা আসলে এভাবে লিখলে জিনিসটা বোঝা যায়। সো নেম, তো ধরেন কান্ট্রির ভিতরে আপনি আরও কিছু বলতে পারলেন, সেটা হচ্ছে কোড। কান্ট্রির কোড কি হতে পারে? বাংলাদেশের কান্ট্রি কোড মেবি বিএন।
এটাকে অ্যাকচুয়ালি কোড 2 বলে। তো ধরেন আপনি আরেকটা প্রপার্টিস চান, কমা দিয়ে আপনি আরেকটা প্রপার্টিস বলবেন, ধরেন কোড 3, অর্থাৎ 3 ডিজিট কোড কোনটা। তাহলে এইভাবে কি বাংলাদেশ বস্তুটার একটা পরিচয় দেওয়া যাচ্ছে না? আপনি বলতে পারেন যে পপুলেশন আরেকটা প্রপার্টিস, আপনি মানে প্রত্যেকটা জিনিসকে এরকম করে কিন্তু কি ভ্যালু পেয়ার বানিয়ে আপনি রেডি করতে পারেন। বুঝে গেছে কথাটা? ধরেন এটা একটা কান্ট্রি, এটার নাম দিলাম কান্ট্রি 0। আমি আরেকটা কান্ট্রি বানাই বোঝার জন্য এবং পরবর্তীতে আরেকটা কাজে ব্যবহার করার জন্য। ধরেন আমি আরেকটা কান্ট্রি বানাই কান্ট্রি 1। কান্ট্রি 1 বললাম ধরেন আপনি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা বলে হয়তোবা এটা এসআর হবে, আমি জানি না, আমি অনুমান করে লিখতেছি। ধরেন এটা এসআরএল লিখলাম, শ্রীলঙ্কা কথার কথা। সো বা এসএলএন হতে পারে মেবি। তো এখন দুইটাই কান্ট্রি, এই কান্ট্রি 0কে যদি আমি দেখতে চাই, শুধু কান্ট্রি 0, আমি এটাকে যদি দেখতে চাই, এটা কি জিনিস দেখেন, এখানে কিন্তু বলতেছে বাংলাদেশ বিএনজি, কোড 2 বিএন, কোড 3 বিএনজি, নেম বাংলাদেশ, দেখা যাচ্ছে নিচে। আচ্ছা, যদি এই অবজেক্ট, এটা যেহেতু একটা অবজেক্টের একটা আচ্ছা আরেকটাকে লিখে নেই, সেটা হলো কান্ট্রি 1। এখন যদি এটাকে আমরা দেখি, তাহলে দেখেন কান্ট্রি 0তে বাংলাদেশ বিএন এরকম পেয়েছেন, কান্ট্রি 1 এর ভিতরে শ্রীলঙ্কাকে পেয়েছেন, পাওয়া যাচ্ছে না তার প্রপার্টিসগুলো সহ। তো এটা হলো পুরো অবজেক্টকে যখন আপনি অ্যাক্সেস করেন, কিন্তু অবজেক্টের মধ্যে আপনি বলতে চান যে আমি শুধু বাংলাদেশের 3 কোডটা জানতে চাই, আমি শুধু কান্ট্রি 1 এর নেমটা জানতে চাই, তাহলে অবজেক্টের প্রপার্টিস, অবজেক্ট ডট তার প্রপার্টিস বললে আমি অবজেক্টের প্রপার্টিসটা পেয়ে যাব। তাহলে দেখেন আমি বিএনজি পাচ্ছি, শ্রীলঙ্কা পাচ্ছি। বুঝা গেছে কি যায়নি? আমি একটা অবজেক্টের প্রত্যেকটা প্রপার্টিসকে অ্যাক্সেস করতে পারি। যদি বলি এইটার কালার, তাহলে আপনি কি বলবেন যে 2 ইঞ্চি, মানে কালো এটাই বলবেন, বা এটার হাইট, তখন হয়তো আপনি একটা হাইট বলবেন। বুঝে যাচ্ছে? তাহলে আমরা এই প্রত্যেকটা অবজেক্টের ভিতরে যদি আমরা কোনো মেথড বসাতে চাই, সেটাও পারি। আমি মেথডে আপাতত যাচ্ছি না, মেথডে পরে আসি। তো আপাতত আমরা এতটুকু বুঝলাম যে অবজেক্ট কিভাবে বানাতে হয় এবং অবজেক্ট কিভাবে ডিফাইন করতে হয়। আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে ডিক্লারেশন, সরি অ্যাক্সেস করতে হয়, আর এটা হচ্ছে accessing a property of an object। তাহলে আমরা এখানে অবজেক্টকে অ্যাক্সেস করলাম, অবজেক্টের প্রপার্টিকে অ্যাক্সেস করলাম, এখানে অবজেক্টকে ডিফাইন করলাম, ডিক্লেয়ার করলাম, আর ইনিশিয়ালাইজও করলাম একটা ভ্যালু দিয়ে, আর এখানে তাকে অ্যাক্সেস করলাম। অ্যারের ক্ষেত্রে করা হয়নি কাজটা, একটু অ্যারের কাজটা করে নিই। যে আমরা যখন কান্ট্রিজ বলতেছি, অ্যারে বিষয়টা হইতেছে মনে রাখার সহজতর উপায় হলো লিফটের কথা চিন্তা করা। যখন একটা ঠিকানায় 10 তলা বিল্ডিং একই অ্যাড্রেসে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, আপনি কি করতেছেন বলতেছেন না লিফটের 2 এ যান, লিফটের 3 এ যান, লিফটের 4 এ যান, গেলে এক একজনকে পাওয়া যাবে। লাইকওয়াইজ আমি যদি বলি আইএন কে পেতে চাই, তাহলে আমার লিফটের 0 থেকে যদি শুরু হয়, আইএন কত নাম্বার পজিশনে আছে? 1 পজিশনে আছে। সো 1 পজিশনে বসে যদি আমি যাই, উপরে কি পাচ্ছি? আইএন পাচ্ছি না আমি? তাহলে বোঝা যাচ্ছে যে ইন্ডেক্সিং করে আমি অ্যারেকে অ্যাক্সেস করতে পারি। তাহলে মোটামুটি আমরা অ্যারে বুঝলাম কিভাবে ডিফাইন করতে হয় বা ডিক্লেয়ার করতে হয়, এবং তারপর আমরা দেখলাম অ্যারেকে কিভাবে অ্যাক্সেসও করতে হয়। আচ্ছা, আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে কমপ্লেক্স ডাটা টাইপ অ্যারে কিংবা তার অবজেক্ট সম্বন্ধে। এখন আমরা জানি যে আমরা সবাই যেহেতু কম বেশি কিছু প্রোগ্রামিং করেছি, লুপ একটা বিষয় আছে যে কোনো একটা জিনিসকে আইটারেট করে জানার জন্য, এবং এই বিষয়টা সবচেয়ে বেশি কাজে লাগে একটা অ্যারের মধ্যে। সো ধরেন আমার এইখানে যে অ্যারেটা আছে, সেই অ্যারেটাকে আমি লুপিং করে অ্যাক্সেস করতে চাই। তো লুপিং করে অ্যাক্সেস করার জন্য আমরা জানি ফর লুপ আছে, হ্যাঁ, হোয়াইল ডু হোয়াইল লুপ আছে, বাট এই ল্যাঙ্গুয়েজগুলো ইভলভের সাথে সাথে কিছু আরেকটু হাই লেভেল বা স্মার্ট কিছু লুপ আছে, যাদের ক্ষেত্রে আপনার যেসব হিসাব নিকাশ করতে হয় না, সবগুলোকে একসাথে অ্যাক্সেস করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টের যে লুপটাকে প্রথমে এখন শিখে নিতে পারি কুইকলি, সেটা হইতেছে ধরেন ফর বলে আমি বলতে পারি
কান্ট্রি অফ কান্ট্রিজ। সো তখন আমি এখানে দেখেন শুধুমাত্র কান্ট্রি যদি বলি তাহলে আমি কি পাবো? দেখেন আমি BNINP কে পেয়ে যাচ্ছি, কিন্তু BNINP কে পেয়ে যাচ্ছি, বুঝে যাচ্ছে না? যায়নি। আমি জাস্ট কান্ট্রি অফ কান্ট্রিজ, যে কান্ট্রিজের মধ্যে থেকে প্রত্যেকটা কান্ট্রিকে নেওয়া, কনসোল ডট লগ কান্ট্রি, তো কান্ট্রিজের মধ্যে ছিল BNINP কে, তাহলে একবার BN একবার IN একবার PK, দেখেন একবার BN একবার IN একবার PK হয়েছে। যদি এটা অফ না দিয়ে আপনি ইন বলতেন তাহলে আপনি পেতেন হচ্ছে 0 1 2 3, অর্থাৎ লিফটের 0, লিফটের 1, লিফটের 2, অর্থাৎ ইন্ডেক্সটা পেতেন। তাহলে একটা লুপ দিয়ে আপনার সবগুলো কাজ হয়ে যাচ্ছে মোটামুটি। যে আপনি যদি ফর অফ বলেন কোনো একটা অ্যারের মধ্যে দিয়ে চালায় দেন, সে প্রত্যেকটাকে ধরে 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 ভ্যালু নিয়ে চলে আসবে। বুঝে গেল নাকি যায়নি? আচ্ছা, এখন আমি এখনো পর্যন্ত মোটামুটি জাভাস্ক্রিপ্ট কোরের আলোচনাই করছি, বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলস, ডাটা টাইপস, অপারেটরস, এগুলো আপনারা চেনেন, লুপ, এই জিনিসগুলো, অবজেক্ট, অ্যারে, এগুলোই আলাপ করছি। আমাদের এই আলোচনাটাকে একটা নির্দিষ্ট গোলকে কেন্দ্র করে আরেকটু আগায় নিচ্ছে। ধরেন এই যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টটা তো ধরেন এই অবজেক্টটাকে অ্যারের একটা এলিমেন্ট বানায় ফেললাম, হতে পারে না? অ্যারের এলিমেন্টটা একটা অবজেক্টও হইতে পারে। তারপর এই অবজেক্টটাকে অ্যারের আরেকটা এলিমেন্ট বানায় ফেললাম, তাহলে এখানে কপি করে এরকম আরেকটা দিয়ে দিই, যায় না এটা 3 ডিজিট কোড কি হবে? সো আমরা এখানে ধরেন একটা কান্ট্রিজ নামে একটা অ্যারে বানালাম, যে অ্যারেটার মধ্যে আসলে কি আছে? 3টা অবজেক্ট আছে। তাহলে আমি যদি এটাকে ইয়ে করি, আমি যদি এটাকে লুপ চালাই, তাহলে এই কান্ট্রিগুলো আসলে কি? এক একটা অবজেক্ট। তাহলে আমি যদি এখন এটাকে লুপ চালাই আউটপুট দেখতে চাই, তাহলে কি 3টা অবজেক্ট পাচ্ছি না? নিচে নিচে দেখতে পাচ্ছেন 3টা অবজেক্ট পাচ্ছি, এবং প্রতিটা অবজেক্টকে আপনি এরকম এখানে ডিটেইল পাচ্ছেন। তো আপনি যদি বলেন আমি প্রত্যেকটা কান্ট্রির নেম চাই, তাহলে পাওয়া যাবে না? নেম পাওয়া গেছে না এখানটায়? বুঝে গেছে? ওকে, সো মোটামুটি আমরা তাহলে এতটুকু বুঝলাম যে কিভাবে একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট অ্যারেকে লুপ চালিয়ে অ্যাক্সেস করতে হয়, এবং কিভাবে তা কোনো একটা অবজেক্টের প্রপার্টিসকে অ্যাক্সেস করতে হয়। আপাতত আমরা যা করছি মাথার এক পাশে সরিয়ে রাখি। এবার আমরা সিম্পল একটু HTML করি। কোনো কিছু লিস্ট করলে আমাদের কন্টেইনার কি? ইউএল এর ভেতরে কি দিতে হয়? এলআই। তো এলআই এর মধ্যে মনে করেন আছে বাংলাদেশ, তারপর আছে শ্রীলঙ্কা, তারপর আছে তিনটা। তাহলে আউটপুট কেমন দেখা যাবে? এরকম। তাহলে এই 3টা আউটপুট কোথা থেকে আসছে? HTML থেকে আসছে। তাহলে HTML থেকে না এনে আমি এইটাই বানাইতে চাই জাভাস্ক্রিপ্ট দিয়ে। আচ্ছা, তার আগে একটু কথা বলে নেই। ওই যে বম, ব্রাউজার অবজেক্ট মডেল, ওখানে বম আছে ব্রাউজার অবজেক্ট মডেল জাভাস্ক্রিপ্ট কোডের পর। ব্রাউজার অবজেক্ট মডেল হচ্ছে এই যে ব্রাউজারের এই লোকেশন নিয়ে কাজ করতে পারবে, ব্রাউজারের টাইটেল নিয়ে কাজ করতে পারবে। আমরা যে অ্যালার্টটা লিখেছিলাম মনে আছে? এটাও ব্রাউজার বমের একটা অংশ। আমি এই জায়গাটায় ফেরত আসার আগে একটু বম নিয়ে কথা শেষ করে নিই।
ধরেন আমরা চাচ্ছি যে ওকে আমাদের যে টাইটেল বার, এই টাইটেল বারের যে লেখাটা আছে ইন্ট্রোডাকশন টু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, এটা চেঞ্জ করে দিব মনে করেন। তা আমি হয়তো এরকম লিখতে পারি, উইন্ডো ডট টাইটেল সমান সমান আমি হয়তো লিখলাম টাইটেল ফ্রম জাভাস্ক্রিপ্ট। window.document.title। দেখেন উপরে টাইটেল বার চেঞ্জ হয়ে গেছে না? তাহলে ব্রাউজারের কম্পোনেন্টকে আমি চেঞ্জ করলাম না জাভাস্ক্রিপ্ট দিয়ে, ব্রাউজারের কোনো একটা কিছু। তাহলে এটা অ্যাকচুয়ালি কাকে দিয়ে হেল্প নিয়ে করলাম? যে window.document কথাটা আমি বললাম, এটা অ্যাকচুয়ালি উইন্ডোটা, অবশ্য এটাকে আমি বম বলবো কি না আমি আমার কাছে মনে হচ্ছে, দাঁড়ান একটা সেকেন্ড, এটাকে একটু আমি কনফার্ম হয়ে দিই। আচ্ছা, বম বললে আমরা যেটা বলবো, দেখেন প্রথমত হচ্ছে উইন্ডো অবজেক্টটা, উইন্ডো অবজেক্টের ভিতরে আমরা যে যখনই উইন্ডো অবজেক্ট দিয়ে বলি এটা বমের অংশ। তো ধরেন উইন্ডো ডট ইনার হাইট, আপনি উইন্ডোর ইনার হাইট প্রপার্টিস পাবেন, ইনার উইথ প্রপার্টিস পাবেন, কিংবা আপনি উইন্ডো ডট ওপেন, উইন্ডো ক্লোজ, এই যে জিনিসগুলো আমরা দেখছি কম্পোনেন্ট, উইন্ডো স্ক্রিন যদি আমরা দেখি যে স্ক্রিন ডট উইথ, স্ক্রিন ডট হাইট, এগুলো সব ব্রাউজারের অংশ, ব্রাউজার অবজেক্ট মডেলের অংশ। ক্লিয়ার? সো আমাদের বর্তমান এক্সারসাইজের সাথে এটা খুব বেশি কানেকশন নাই, আর এটা খুব অল্প কিছু ক্ষেত্রেই ইউজ করি আমরা, বাট এটা যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করি, স্ক্রিন ব্যবহার করে যারা ধরেন বিভিন্ন অ্যানিমেশনের অবজেক্ট বানায় বা লাইব্রেরি বানায়, তারা কাজ করতেছে। আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় যে লোকেশনটা লাগে, কোন লোকেশনে আছেন, বমের এটা দিয়ে আপনি ইউআরএলটা নিতে পারবেন, কোন ইউআরএল আছেন, কোন হোস্ট নেমে আছেন, কোন প্রোটোকল ব্যবহার করছেন, বাট মূলত এই একটাই আমাদের বেশি কাজে লাগে। তারপর আমরা যদি হিস্টোরিতে যাই, আমাদের কাজে লাগে হচ্ছে অনেক সময় জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ব্যাক করি, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ফরওয়ার্ড করি, ব্রাউজারের ব্যাক বাটন ব্যবহার না করে, যে এই ব্যাক বাটন ব্যবহার করি না, এই ফরওয়ার্ড বাটন ব্যাক বাটন কি সাধারণত কেউ ইউজ করে? তো সেই জন্য আমরা অনেক সময় জাভাস্ক্রিপ্ট দিয়ে হিস্ট্রি ডট ব্যাক, এগুলো বমের পার্ট। সবচেয়ে বেশি অ্যানিমেশনের জন্য যেটা লাগে, এই টাইমিং রিলেটেড সেট টাইম আউট বা সেট ইন্টারভাল, এই দুটার মাঝে এই সেট টাইম আউটটা ধরেই মনে করেন কোনো কিছু মুভ করাতে 1 সেকেন্ড পর পর কাজ করাবেন, 10 সেকেন্ড পর পর করাবেন, মানে এই বিষয়টা করানোর জন্য এই সেট টাইম আউট কাজে লাগে। তাহলে বমকে যদি আমি সংক্ষেপে ক্লোজ করি, বমের মধ্যে অন্তত পক্ষে বমের টাইমিংটা শিখবেন এবং অন্তত পক্ষে লোকেশনটা শিখবেন। এর চেয়ে বেশি কত কিছু শিখবেন সেটা আপনার বিষয়, এবং বমের জন্য এই W3 স্কুলে যতটুকু আছে সেটাই আমার আপনার জন্য এনাফ। কারণ আমি আপনি এর চেয়ে বেশি কিছু করার আগে দেখা যাবে লাইব্রেরির বানানো জিনিস ব্যবহার করতেছি। আমি কি বুঝাতে পারছি কথাটা? আমি আপনি নর্মালি তো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করব, তো কোরের আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। তো কোরের আন্ডারস্ট্যান্ডিং বমের ক্ষেত্রে যদি টাইমিংটা নিজে খুব ভালো করে একটু বুঝে নেন এবং তার সাথে এই লোকেশনটা একটু বুঝে নেন, মোটামুটি আপনার মূল পারপাস ডান। বাকি যাই করেন দেখবেন ওই যে কোয়েরি কিংবা যে কোনো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্কের ফাংশনকেই আপনি ব্যবহার করছেন। সো আমরা যদি চলে আসি এখন তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা ছিল ডমের অংশ, নট বমের অংশ। তা আমরা যদি এখন চলে আসি আমাদের যে অবজেক্টিভটা নিয়ে কথা বলছিলাম, যে এইখানে এই যে আমরা আউটপুটটা দেখলাম, এই আউটপুটটা আমরা বানাতে চাই ধরেন জাভাস্ক্রিপ্টকে দিয়ে, অর্থাৎ আমরা এখন চলে যাব ডম, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা হ্যান্ডেল করব HTML-কে, জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML ট্যাগকে আমরা হ্যান্ডেল করব। তো সেই জায়গাটায় আমাদের কাজটা কিভাবে করতে হবে। সো প্রথমত খুব সিম্পল করে যদি আমি একটা জিনিস করি আগে, যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কি বানাতে পারেন, যে কোনো ট্যাগ বানাতে পারেন। কিভাবে? আমরা এই যে HTML ট্রিটা এখানে দেখতেছি, এই HTML ট্রিটা যদি এখানটায় দেখি, দেখেন এখানে বডির পর ইউএল, ইউএল এর পর এলআই, এলআই এর পর একটা টেক্সট, তাই না? এটা একটা HTML ট্রি বলে। কি বলে? HTML ট্রি। এই ট্রিটা
যে প্রত্যেকটা পয়েন্ট বডি ইউএল এলআই এগুলোকে আমরা বলি নোড, ঠিক আছে। বাংলাদেশ লেখাটা হইতেছে টেক্সট নোড, কীরকম নোড, আর বাকিগুলো হচ্ছে মনে করেন এলিমেন্টের নোড এলআই ইউএল, তাই না। আর আপনারা জানেন যে যদি আমি এরকম কোনো কিছু লিখতাম, এলআই এর ভিতর ধরেন আমি লিখলাম স্টাইল, আমি লিখলাম এরকম ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, কিংবা আমি লিখলাম আইডি, ধরেন আইডি এখানে না দিয়ে এখানেই দিলাম, ধরেন আমি লিখলাম আইডি কান্ট্রি। তাহলে এই আইডিটা কি, এটাকে আমরা কি বলি, অ্যাট্রিবিউট বলি। স্টাইল এটা কি অ্যাট্রিবিউট বলি। তাহলে আমরা আসলে HTML ডকুমেন্টে যা আছে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার টেক্সট নোড, যেমন এই টেক্সটটা, একটা হচ্ছে তার এলিমেন্ট নোড যেগুলো হচ্ছে ইউএলএলআই, আরেকটা হচ্ছে তার অ্যাট্রিবিউট নোড, তাই না, যেমন আইডি স্টাইল, তিনটা ভাগে ভাগ করতে পারি। সো আমি যদি চিন্তা করি আমি একটা ট্যাগকে লিখতে চাই, তাহলে আমার প্রথম কাজটা কি হবে। ফর এক্সাম্পল আমি এখানে বানাতে চেষ্টা করছি যে লেট আমি একটা এলআই বানাতে চাই, এলআই। সো উইন্ডো ডট ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। এই এলিমেন্টটা কীরকম, এই এলিমেন্টটা হইতেছে এলআই। তাহলে সে এলিমেন্ট ট্যাগটা তৈরি করে ফেলবে। কিভাবে বুঝবো সেটা আমরা, ধরেন এটাকে যদি আমি কনসোল বলি, কনসোল ডট লগ বলে এখানে আমি এলআই দিলাম, তাহলে আমি কি পাবো দেখেন তো, এখানে এলআই ট্যাগ পাচ্ছি না। আমি কনসোল ডট লগ বলে একটা ভ্যারিয়েবল দিছি, কিন্তু ও এখানে আমাকে কি শো করছে, এলআই। আমি মনে করেন টেক্সট, আমি বললাম উইন্ডো ডট ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোড, আমি এখানে বললাম হ্যালো ফ্রম জাভাস্ক্রিপ্ট। এখন এই টেক্সটটাকে যদি আমি এখানে দেখি, দেখেন ও কি বলতেছে, হ্যালো ফ্রম জাভাস্ক্রিপ্ট, বাট এটার HTML কোনো কিছু ট্যাগ নাই, কারণ আমি তো শুধু টেক্সট নোট বানাইছি। কিন্তু এই টেক্সট নোটটা এলআই এর মধ্যে যদি দিতে চাইতাম, তাহলে আমার কি করতে হতো, এটা দেখলে কি বোঝা যায়, যখন আমরা এরকম একটা HTML কে দেখি, এই বডির পেটের মধ্যে ইউএল না, ইউএল এর পেটের মধ্যে এলআই না, এলআই এর পেটের মধ্যে লেখাটা না, তাহলে এটাকে আমরা বলি চাইল্ড, তাই না। চাইল্ড যদি হয়, আমি বলতে পারি শ্রীলঙ্কা লেখাটা এলআই এর এলিমেন্টের পেটের মধ্যে শ্রীলঙ্কা আছে, তার মানে শ্রীলঙ্কা এলআই এর চাইল্ড। তাহলে অ্যাপেন্ড চাইল্ড নামে একটা ফাংশন আছে, এই ফাংশন ব্যবহার করে যে কোনো এলিমেন্টে পেটের মধ্যে আরেকটা এলিমেন্ট দিয়ে দিতে পারেন। সো আমি যদি এটা বলতে চেষ্টা করি যে আমি যদি বলি এলআই ডট অ্যাপেন্ড চাইল্ড, তার ভিতরে আমি টেক্সট দিয়ে দেই, দেওয়ার পর যদি এখানে আমি এলআইটা দেখি, তাহলে দেখেন তো আমার এলআইটা কেমন হয়। তাহলে দেখা যাচ্ছে এলআই এর মধ্যে যে হ্যালো ফ্রম ঢুকে গেছে, বুঝা যাচ্ছে কথাটা, এলআই এর পেটের মধ্যে হ্যালো ফ্রম জাভাস্ক্রিপ্ট কথাটা চলে আসছে। তাহলে এলআইটাকে যদি আমি এই ইউএল এর মধ্যে দিয়ে দেই, এখনো পর্যন্ত সেই যে এলিমেন্টটা তৈরি হয়েছে এটা কিন্তু ভার্চুয়াল, এটা কিন্তু HTML ট্রির মাঝে ঢোকে নাই, এটাকে বলা হয় ভার্চুয়াল ডম। আমি ভার্চুয়াল ডম এলিমেন্ট তৈরি করছি, তাকে কি আমার অ্যাকচুয়াল HTML স্ট্রাকচারে ঢুকাইছে, ঢুকায়নি। তা আমার ডম এপিআই আমাকে আরেকটা হেল্প করে, কি হেল্প করে, ধরেন এই যে HTMLটা অলরেডি আমার আছে, ইউএলটা, এই আইডি ধরে আমি তাকে কালেক্ট করতে পারি জাভাস্ক্রিপ্টে। যেমন ধরেন আমি এখানে লিখতে পারি এরকম, আপাতত টার্গেট করেন আমি জাভাস্ক্রিপ্টে বসে HTML-কে টার্গেট করে তাকে জাভাস্ক্রিপ্টে নিয়ে আসতেছি। সো নিয়ে আসতেছি মানে জাভাস্ক্রিপ্টে তার রেফারেন্স তৈরি করতেছি। ধরেন আমি লিখলাম লেট ইউএল ইজ ইকুয়াল টু উইন্ডো ডট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বলে
আমি যদি তার আইডিটা এখানে দেই, আইডিটার নাম কি ছিল? কান্ট্রি ছিল। তাহলে এখন যদি আমি console.log বলে ইউএলটা বলি, দেখেন এখানে পুরো ইউএলটা চলে আসছে কিনা, আমার পুরোটা চলে আসছে। তাহলে এই পুরোটা তার মানে কি করেছি আমি? জাভাস্ক্রিপ্ট দিয়ে এইচটিএমএলটাকে টার্গেট করে এইচটিএমএলটাকে ইউএল জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলে নিয়ে এসে ভ্যারিয়েবলটা লক করলাম। তাহলে এই ইউএলটাই যদি এই ইউএল হয়, তাহলে এই ইউএল এর চাইল্ড যদি এটাকে বানিয়ে দেই, তাহলে কি আমার নিশ্চয়ই পাওয়া উচিত আমার আইটেমটা ইউএল এর মধ্যে। সো আমি ধরে নিচ্ছি এই ইউএল ডট অ্যাপেন্ড চাইল্ড বলে আমি কাকে দিব? এলআইটা দিয়ে দিব। দেখেন হ্যালো ফ্রম জেএস চলে আসছে না? তাহলে আমি এই এলিমেন্টটা পুরোটাই ভার্চুয়ালি তৈরি করে এইচটিএমএল এর মধ্যে দিয়ে দিয়েছি না? পুরোটাই ভার্চুয়ালি তৈরি করেছি এবং এইচটিএমএল এর মাঝে দিয়ে দিয়েছি। তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে করলাম সেটা ডম এপিআই এর হেল্প নিয়ে করলাম। ডম এপিআই কতগুলো মেথডস আছে যেগুলো আমাদের জানতে হবে, যেমন গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট টেক্সট নোড, ঠিক আছে? এই রকমের মেথডসগুলোকে ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি। তো বর্তমান কাজটাকে এবার আমি একটু গোছাবো মানে হচ্ছে, ধরেন এই কাজটা মূলত কি কাজ বলেন তো? শুধু এতটুকু। এবার একটু অন্য অ্যাঙ্গেলে চিন্তা করেন, এই কাজটা মূলত কি কাজ? আমি যদি বলি, আচ্ছা আপনাদের সামনে অ্যাঙ্গেলটাকে একটু সহজ করি। ধরেন আমি বললাম এটা হলো বাংলাদেশ 1, এটা হলো শ্রীলঙ্কা 1, এটা হলো পাকিস্তান 1, কারণ এখানেও একই জিনিস দিছি, এখানেও একই জিনিস দিছি, ইচ্ছা করে একটু চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে ধরেন এখানে আমি চাই প্রথমটা, তাহলে কি হবে? কান্ট্রিজ, এখানে কি হবে? কান্ট্রিজে 0 পজিশনটাকে চাই। কান্ট্রিজের 0তে কি আছে? তার নাম কি? তার নেম অবজেক্টটাকে চাই। তাহলে কি আমি এরকম লিখলে এখানে ওকে পাবো? বুঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? আমি যদি এই পুরোটাকে কপি করি, আমি যদি এই পুরোটাকে কপি করে আবার দেই, এখন অবশ্য সে এরর বলবে, কারণ একই নামের ভ্যারিয়েবল দুইবার সে কান্নাকাটি করবে। তো সেই জন্য আমি যদি এটাকে li1 বলি, এটাকে টেক্সট বলি, এটাকে text1 বলি, এটাকে li1 বলি, এবার এখানে যদি আমি চাই দ্বিতীয়টা, পাবো? বুঝা যাচ্ছে? সো আমি যদি পরের এলিমেন্টটাকে চাই, এটাকে যদি কপি করি এবং এই পুরো জিনিসটাকে যদি নিয়ে আসি, তাহলে এখানে আমরা পাবো পরেরটাকে? পাবো পরেরটাকে? আচ্ছা, এখানে আমার কি হলো? একই কাজ বারবার করতে হচ্ছে না? একই কাজ বারবার করলে আমার যে একটা উপায় হলো যে আমি এই জায়গাটাকে একটু এমনভাবে রিফর্ম করতে পারি, ধরেন আমার যদি প্রতিবার চিনি বানাইতে নতুন নতুন চিনি কল দিতে হয়, তাহলে কি জিনিসটা প্রোডাক্টিভ হইল? চিনি কল আমি একবারে সেট আপ করা উচিত, এবং যতবার চিনি দরকার কিছু আগ দিব আর চিনি বের হয়ে আসবে, আগ দিব আর চিনি বের হয়ে আসবে, তাই হওয়া উচিত না? তাহলে এটা বেসিক্যালি একটা ফাংশন। তাকে একটা তার কিছু ইনপুট দিব, প্রসেস করবে, আউটপুটটা দিয়ে দিবে। একটা ফাংশনের কাজ কি? কিছু ইনপুট নেওয়া, তার ভিতরে ওটাকে প্রসেস করা, তারপর ওটাকে বের করে দেওয়া। এই আকারে যদি আমি চিন্তা করি, এই তিনবারই কিন্তু এখানে একই ঘটনা ঘটছে। কিছু জিনিস নিচ্ছে, একই রকমের প্রসেসিং করছে, করে আমারে কিন্তু একটা আউটপুট দিয়ে দিচ্ছে। এগ্রিড অর ডিসএগ্রিড? সো আমরা এটাকে একটা ফাংশনে কনভার্ট করি। এটাকে একটা ফাংশনে কনভার্ট করলে আমার পুরাতন নিয়মে আমি ফাংশন বলবো, তারপর নাম দিব। তো ধরেন আমি বললাম যে বিল্ড এলআই, আমি ইচ্ছা করে বিল্ড এলআই এরকম একটা নাম দিলাম। এরকম একটা নাম দিয়ে যদি এটার ভিতরে এই ফাংশনটা দিয়ে দেই, তাহলে আমি মূলত যে কাজটা করলাম এটা হচ্ছে মূলত ডিফাইনিং এ ফাংশন। আমি ফাংশন ডিফাইন করলাম। তাহলে ফাংশন ডিফাইন করা মাত্র দেখেন আমার ওইটা কিন্তু নাই, দ্বিতীয়টা কিন্তু নাই। কেন নাই? কারণ ওকে ডিফাইন করছে, ওকে আমি কল করি নাই।
সো কোনো ফাংশনকে দিয়ে কাজ করাতে গেলে চিনিকল বানায় বসে আছি, চিনি বের হবে, ওটাকে এক্সিকিউট করতে হবে। সো এটা হলো চিনিকল বানানোর মতো ব্যাপার, ডিফাইন করছি। ওকে দিয়ে এক্সিকিউট করতে গেলে আমার ওটাকে কল করতে হবে, এবং এটা হচ্ছে কল অথবা এক্সিকিউট এ ফাংশন। কল বলেন অথবা এক্সিকিউট বলেন। এখন আমার এটা হয়তোবা আসছে কি না বাংলাদেশ 1। এখন এই জায়গাটাকে আমি চিন্তা করছি, চিনি কল তো আমার একটাই, বাংলাদেশও এটা দিয়ে বানাবো, শ্রীলঙ্কাও এটা দিয়ে বানাবো, কারণ আমার মূল জিনিসটা তো একই, প্রসেসিংটা তো একই। আখ দিব আর চিনি হয়ে বেরোয় আসবে। তাহলে আমার এই ফাংশনে আমি যদি দেই, ধরেন আমি এরকম বললাম কান্ট্রি নেম নামে একটা আর্গুমেন্ট দিব, সেই কান্ট্রি নেম আর্গুমেন্টটাকে যদি আমি এখানটায় বসায় দেই, তাহলে তো আমার এটা হয়ে যাচ্ছে নাকি? তাহলে এই ফাংশন কল করার সময় কি করতে হবে? কান্ট্রি নেমটা আমার দিতে হবে। তাহলে কান্ট্রি নেম আমি যদি 0-র জন্য হয় এটা দিয়ে দেই, দেখেন কান্ট্রি নেম যদি আমি পাস না করি, আমি যদি আখ না দেই, তাহলে কি চিনি আসবে? তাহলে আমার এখানটায় দিতে হবে কিছু একটা, যখন আমি এটা দিব তখন কিন্তু আমি এটা পাবো। তাহলে খেয়াল করেন আমার এই পুরো কাজটার কি আর দরকার আছে, নাকি আমি শুধু এটাকে দিয়ে 1 দিব, এটাকে দিয়ে 2 দিব, তাহলে আমার বাকি দুটো জিনিস তৈরি হয়ে যাবে, কি হবে না? বুঝতে পারছেন? আউটপুট আমার একই, তাহলে আমার কোড কত কমে গেল। তাহলে ফাংশন বানানোর মাধ্যমে আমি রিইউজেবল কোড লেখা শুরু করলাম। আমার কোডটা আগে প্রতিটার জন্য যদি 4টা করে লাইন লাগে, এবার 100টা কান্ট্রি হলে আপনার 400 লাইন লাগতো, বাট এখন আপনি যখন একটা ফাংশন বানিয়ে ফেলছেন, ফাংশনটাকে রিইউজ করতেছেন, তখন আপনার কয়টা লাগবে? বুঝে যাচ্ছে না যায়নি? ক্লিয়ার? তাই যদি হয়, এবার আরেকটু যদি স্মার্ট করি আমরা, যে আজকে এখানে 2 পর্যন্ত লিখছি, এখন ধরেন এখানে আমরা আরেকটা কান্ট্রি নিয়ে আসলাম, কপি করলাম, পেস্ট করলাম, ইন্ডিয়া লিখলাম, এবং এখানে আইএন লিখলাম, তারপর ধরেন এখানে আইডিএন লিখলাম। তাহলে এখানে কি আসবে ইন্ডিয়া? আসবে না। কেন আসবে না? কারণ আমি এখানে ওকে কল করি নাই, ডি বলে 3 দিলাম। আসবে ইন্ডিয়া? চলে আসছে। আচ্ছা, এখানে যে এররটা আছে এটা আমি পরে মনোযোগ দিচ্ছি। ইন্ডিয়া আসছে। সো তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এইখানে এটা বাড়ানোর সাথে সাথে আবার এখানে একটা লাইন বাড়াতে হবে। এই কাজটাকে দেখেন আমরা আবার ইজি করে ফেলতে পারি। সো এই কাজটাকে আমরা কি করতে পারি, এই পুরোটা ফেলে দিলাম, ফেলে দিয়ে এই যে আমার লুপটা ছিল, এখানে যদি দিয়ে দেই, তাহলে একই আউটপুট আসতেছে। কিন্তু এই আউটপুট আসার সাথে সাথে আমার বাড়তি বেনিফিট হলো, আপনি 2 দিন পর চিন্তা করলেন যে এখানে আপনি আরেকটা কান্ট্রি আনবেন, ডাটায় কোনোভাবে আপনার আরেকটা কান্ট্রি আসলো, সেই কান্ট্রিটার নাম কি দিবেন? হ্যাঁ, উগান্ডা। ওকে, উগান্ডা। সো উগান্ডা যদি দেই, তাহলে দেখেন আমার কিন্তু বাড়তি কিছুই করতে হচ্ছে না, আমার উগান্ডা কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমার পুরো বিষয়টাকে আমরা যদি এখন একটু খেয়াল করি, ফাংশনাল করে ফেলার কারণে কল্পনা করেন কত বড় কোড হইতে পারত এই পুরো জিনিসটা করার জন্য, এখন সেটা কতটা ছোট হয়ে গেছে, রাইট? কতটা ছোট হয়ে গেছে। আমরা এই বিষয়টাকে আর অল্প একটু আগায় নিব। সেটা হচ্ছে এই যে জিনিসটা আমরা এখানে এইভাবে লিখলাম, একটু একটা জিনিস আমরা শিখি, সেটা হচ্ছে যে সাধারণভাবে একটা ফাংশনের একটাই রেসপন্সিবিলিটি হইতে হয়। একটা ফাংশনের কয়টা রেসপন্সিবিলিটি? একটাই। এই ফাংশনটার 2টা রেসপন্সিবিলিটি, একটা হলো সে এলআইটা বানাবে, আবার আরেকটা হলো সে অ্যাপেন্ডও করবে। তাহলে আমার সমস্যা হলো যে এইটা কিন্তু আজীবন শুধু ওইটার সাথে, ভালো করে খেয়াল করেন, আমি এমন একটা ফাংশন বানাইছি, এখন একটা ফাংশনের যত বেশি দায়িত্ব থাকে সে ফাংশন তত কম রিইউজেবল হয়। একটা ফাংশন যত বেশি দায়িত্ব হয় সে তত কম রিইউজেবল হয়। যেমন এই ফাংশনের 2টা দায়িত্ব, তাতেই দেখেন সে এলআইও বানাচ্ছে আবার অ্যাপেন্ডও করছে।
ফলে আমি এটাকে কিন্তু শুধু এলআই বানানোর কাজে কোনোদিন ব্যবহার করতে পারবো না। ধরেন আমার অন্য কোনো জায়গায় শুধু এলআই দরকার, কিন্তু এইখানে অ্যাপেন্ড করা দরকার নাই, অন্য কোথাও অ্যাপেন্ড করা দরকার, তাহলে কি এই ফাংশন ইউজ করতে পারবো? তাহলে সেই জন্য ফাংশনকে অলওয়েজ সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, ফাংশন হতে হয় একটা রেসপন্সিবিলিটি নিয়ে। তাহলে সেই অ্যাঙ্গেলে আমি এটাকে অ্যাপেন্ড করতে পারি না। লজিক্যালি আমি করতে পারি যে তুমি এলআই বানাও, বানায় এলআইটা আমাকে রিটার্ন করে দাও, এলআইটা আমার ফেরত দাও। এলআইটা ফেরত দিলে কি করব, আমি এইখানে বসে বলবো এই এলআই যে নিছি, এইবার এই এলআইকে বলবো যে তুমি এইখানে লাগলে অ্যাপেন্ড করো। মানে মনে হতে পারে যে কাজ তো আমি ঠিকই করলাম, মানে ঘুরায় করলাম কেন, এরকমটা মনে হতেই পারে, কিন্তু তার কারণটা হচ্ছে আমার এই ফাংশনটা রিইউজেবল হয়ে গেল, আরো বেশি ইউজেবল হলো। এই ফাংশনে দেখেন আমার আউটপুট একই, আমার আউটপুট একই। তাহলে ফাংশনটা আমার মোর অ্যাক্টিভিটি, মানে সরি মোর অ্যাক্টিভিটি না, মানে এটাকে আমি আরো বেশি ইউজ করতে পারবো অন্য ক্ষেত্রেও, যে ক্ষেত্রে আমার এলআই বানানো দরকার। আমি খালি এটা যে কান্ট্রি নেম হতে হবে তারও কোনো কথা নেই। আমি এখানে কান্ট্রি নেম শব্দটা না দিয়ে একটু জেনারিক দেই, যে ধরেন আমি বোঝার জন্য এরকম লিখি টেক্সট অফ এলআই। আমি যদি এইভাবে লিখি যে এলআই টেক্সট এটা, তাহলে কি কোনো অসুবিধা আছে? আমার আউটপুটে কি কোনো সমস্যা হবে? যখন টেক্সট অফ এলআই বলছি, যখন কান্ট্রি নেম পাঠাইছি তখন কান্ট্রি নেম দিয়ে তৈরি করছে, যখন আমি স্টুডেন্ট নেম দিয়ে পাঠাবো স্টুডেন্ট নেম দিয়ে এলআই বানায় দিবে, যখন আমি গেমের নাম দিয়ে পাঠাবো গেমের নাম দিয়ে এলআই বানায় দিবে। ওর কাজ তো তাকে, ওকে যত বেশি আমি অ্যাবস্ট্রাক্ট করতে পারতেছি তত বেশি রিউজেবল করতে পারতেছি। ঠিক আছে? তো যাই হোক, এখন আমার কোডে মোটামুটিভাবে আমরা একটা ডাটা সোর্স পাইছি, সেই ডাটা সোর্স থেকে ফাংশনাল করে আমি একটা আউটপুটও বানালাম। আমরা এখন চাই এরকমের একটা বিষয়, যে ধরেন এই যে এখানে আমার এটা আছে, আমি এখানে একটা বাটন নেই, আসরের নামাজের আর কতক্ষণ আছে? আচ্ছা তাহলে অফ করি আমরা। আচ্ছা আমরা যেটা বলতেছিলাম, ধরেন আমরা এখানে এরকম করে কিছু একটা বললাম যে লোড কান্ট্রি লিস্ট নামে একটা বাটন দিলাম। আমরা চাই বাটনের অন ক্লিকে কিছু একটা ঘটুক। তো অন ক্লিক কথাটা, সরি আমি এখানে আইডি দিতে চাই, আইডি দিয়ে আমরা বললাম btn লোড কান্ট্রি নামে একটা আইডি দিলাম। আমাদের উদ্দেশ্য হলো যেগুলো কিছুই আর না থাকুক, এই লাইনটা শুধু আমি রেখে দিই। আচ্ছা এটাও পরে রাখবো নি, এটাকে আমরা কিছুই না করে এটাকে জাস্ট আমার কান্ট্রি কন্টেইনার হিসেবে চিন্তা করি। এখানে আমার ডেটাগুলো আছে, এখানে ফাংশন আছে, এবং ফাংশন মূলত এই যে লুপ চালিয়ে কাজটা করবে, এই কাজটাকে আমি এখন কি হলো, এখন হচ্ছে এই কাজটা সরাসরি, কিন্তু আমি চাই এটা প্রথমে না থাকুক, আমি বাটনে ক্লিক করলে তারপর যেন আসে। তাহলে এই জায়গাটায় আমি ইন্ট্রোডিউস করতেছি আসলে ইভেন্টের কনসেপ্টটা। ইভেন্ট আমরা মোটামুটি ডম কিছু বুঝলাম। ইভেন্টের কনসেপ্টে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই অংশটুকুকেও আমি একটা ফাংশনে কনভার্ট করে দিই। ধরেন ফাংশন, আমি নাম বললাম লোড কান্ট্রিজ। তো লোড কান্ট্রিজ এই ফাংশনটা কাজ হচ্ছে যে যেখানে লোড করবে তার কন্টেইনারটা নেওয়া, এবং যেহেতু একে আমি নামই দিয়েছি লোড কান্ট্রিজ, আমার এই ফাংশন থেকে কিছু রিটার্ন না করলেও চলবে, তার কাজই হচ্ছে ফাংশনকে মানে কান্ট্রিগুলোকে লোড করা। তাহলে কান্ট্রির কন্টেইনারটা সে নেবে, এবং কন্টেইনারটা সে নিয়ে এখানে এটা আমরা এটাকে ইউএলও নাম বলতে পারি, কন্টেইনারও বলতে পারি। নেওয়ার পর আমার অ্যারেটাকে সে ব্যবহার করবে, ব্যবহার করে এলআইগুলো বানিয়ে ইউএলটাতে এলআইটাকে অ্যাপেন্ড করে দিবে। এখন আমি যখন এইটুকু লিখলাম, দেখেন এখানে আর কিছু নাই, এটাকে ক্লিক করলেও কিছু ঘটছে না, কারণ এই ফাংশনটা এখন এই কমান্ডগুলো একটা ফাংশনে ঢুকে গেছে। যদি এই ফাংশনটা আমি আলাদা করে কল করতাম বা আমি এক্সিকিউট করতাম, তাহলে আমার এটা আবার আমি দেখতে পাচ্ছি যেটা আবার চলে আসছে। তাহলে আমার এগেইন ফাংশনের এই কলের কাজটা এখানে লিখে যেমন করে করা যায়, এই ফাংশন কলের কাজটা এবার আমরা বাটন ট্রিগার করে পেতে চাই। এই যে আবারও বলছি কথাটা, ফাংশন কল করছি,
এটা এখানে লিখার মাধ্যমে, কিন্তু আমি আসলে এটাকে এমনভাবে লিখতে চাই যেন বাটন কল করলে ফাংশনটা ট্রিগার হয়। তাহলে বাটন কলের সাথে যখন ফাংশনকে আমি অ্যাটাচ করতে চাইবো, তার জন্য একটা সহজতর উপায় হলো এইখানে অন ক্লিক একটা ইভেন্ট হ্যান্ডলার বসানো। অন ক্লিক একটা অ্যাট্রিবিউটে আমি যদি এটার নামটা বলে দেই, লোড কান্ট্রিজ, তখন এখানে কিছু নেই, ক্লিক করলাম চলে আসলো। এখানে কিছু নেই, বাটনে ক্লিক করলাম, কারণ অন ক্লিকে আমি বলে দিয়েছি যে তুমি অন ক্লিকে লোড কান্ট্রিজ মেথডটাকে কল করবা। লোড কান্ট্রিজ মেথডের কাজ হলো ইউএল কন্টেইনারটা নিয়ে লুপ চালিয়ে বিল্ড এলআই করা এবং প্রত্যেকটা এলআইকে ইউএল এর মধ্যে দিয়ে দেওয়া। সেই কারণে আলটিমেটলি লোড কান্ট্রিজ ফাংশনকে কল করা মাত্র আমার আসলে এই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। এখানে আমরা এই যে লোড অন ক্লিক বললাম, এইটা একটা প্র্যাকটিস, ঠিক আছে, এটা সাধারণত এটাকে আমরা গুড প্র্যাকটিস বলবো না, এটাকে আনঅবস্ট্রুসিভ বলবো না, কিন্তু যদিও আমাদের রিঅ্যাক্ট যখন পরবর্তীতে দেখবেন এখানে এইভাবে অন ক্লিকে এরকম বসানো আছে, আমরা আনঅবস্ট্রুসিভ জাভাস্ক্রিপ্ট অর্থাৎ কিনা আমরা এমনভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে চাই যেন HTML CSS যেন মিক্স আপ না হয়ে যায়। জাভাস্ক্রিপ্টে যায় জাভাস্ক্রিপ্ট থাকে, একটু আগে অন ক্লিকে জাভাস্ক্রিপ্ট ফাংশন লেখা মানে কি HTML এর ভিতর জাভাস্ক্রিপ্ট ঢুকে গেল না, এটা আমরা সম্ভব হলে অ্যাভয়েড করবো, এবং অ্যাভয়েড করার জন্য আমাদের উপায় দেওয়া আছে, সেই উপায়টা আমরা এখন সেই উপায়টা ব্যবহার করে একই কাজ করব। যেহেতু আমি অন ক্লিক সরিয়ে ফেলছি, এখানে কি আর কাজ করবে? কিছু করবে না। তাহলে এটাকে আমরা এবার জাভাস্ক্রিপ্ট থেকে কাজ করাবো। তো জাভাস্ক্রিপ্ট থেকে আমরা বাটনটাকে যদি বলি, আচ্ছা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটার আরেকটা মেথড আছে, কুয়েরি সিলেক্টর বলেও আপনি বলতে পারেন। তখন আপনার শুধু ওই যে সিএসএস এ যেভাবে লিখেন না, যেমন এটা দিলে সিএসএস এ কিভাবে দেন, হ্যাশ দেন, রাইট। সো তখন এটা এইভাবে যদি দেন একই ঘটনাই ঘটবে। আমি দুইটার জন্য দুই রকম মেথড ব্যবহার করলাম যেন আপনার দুটোই জানা হয়ে যায়। সো এখানে বাটন ব্যবহার করার পর আমি বাটনকে বলবো, বাটন তুমি ইভেন্ট লিসেনার অ্যাড করো, তুমি ইভেন্টটা শোনো। তখন বাটন বললো আমি কোন ইভেন্ট শুনবো, আমি বললাম তুমি ক্লিক ইভেন্টটা শোনো। যখনই তোমার উপর ক্লিক করবে তখন বাটন বললো যখনই ক্লিক করবে আমি কি করব, আমি তখন তাকে বললাম যখনই ক্লিক করবে তুমি লোড কান্ট্রিজকে কল করে দিবা। বুঝে গেছে বিষয়টা? এখন যদি আমরা চিন্তা করি, এটাকে রিফ্রেশ দিলাম, ক্লিক করলাম, চলে আসলো। তাহলে এখন আমার কিন্তু HTML এর ভিতর জাভাস্ক্রিপ্ট লেখা লাগলো না, দূর থেকে জাভাস্ক্রিপ্টে বসে HTML এর ইচ্ছা মতো কাজ করছি আমরা। সো এই কাজটাও আবার আরেকটু হ্যান্ডেল করার প্রয়োজন আছে এইরকম একটা অ্যাঙ্গেল থেকে। দেখেন কোনো কারণে, এবার আসি আমি শুরুতে যে জন্য বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট কোডটা যেন আমার নিচে থাকে, অনেকগুলো কারণের একটা কারণ হলো সিকোয়েন্স। ধরেন এই যে জাভাস্ক্রিপ্ট কোডটা, ধরেন আপনি কোনো কারণে হেডের মধ্যে লিখলেন, লিখাই যায়, লিখতে এমনি দোষের কিছু নাই, কিন্তু তখন দেখবেন যে আপনি এটাকে ক্লিক করছেন, কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ এই যে আপনি বাটনটাকে বলতেছেন 52 নাম্বার লাইনে যে বাটনটা সিলেক্ট করে লিসেনার অ্যাড করো, ও তো বাটনের জন্মই দিছে 64 নাম্বার লাইনে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আপনি বাটনকে খুঁজতেছেন 52 নাম্বার লাইনে, অথচ বাটন তৈরি হয়েছে 64 নাম্বার লাইনে, তাহলে ওই বাটন কেউ পাবে না এবং সেই জন্য এটা কিন্তু কাজ করবে না। ক্লিয়ার? তাহলে বোঝা যাচ্ছে যে সিকোয়েন্স গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে যায়। সেইটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, আমরা বলতে পারি এরকম, উইন্ডোকে বলতে পারি যে উইন্ডোর অ্যাড ইভেন্ট লিসেনার, তাকে বললাম যে শোনো উইন্ডো, তোমার যখন লোডিংটা কমপ্লিট হবে তখন তুমি এই ফাংশনটা রান করবা। কোন ফাংশন? এই যে এটার ভিতর তোমার এখন আমি যেটা দিয়ে দিব সেই জিনিস তোমার লোডিং হইলে পরে করবা। এখানে কি কিছু একটা, সো এখানে আমরা যদি বলি যে আমরা তাকে বলে দিলাম, দেখেন
যে তুমি এই বাটনটাকে খুঁজবা, কখন খুঁজবা? যখন উইন্ডো লোড ইভেন্টটা যখন উইন্ডোটা লোড কমপ্লিট করবে তখন। উইন্ডো লোড হয়ে গেলে সে এই ইভেন্ট লিসেনার উইন্ডোকে বলে দিলাম যে তোমার যখন লোডিংটা কমপ্লিট তারপর তুমি এই লাইনটাকে রান করবা। আপনারা যখন যে কুইরিতে কাজ করছেন যদি করে থাকেন লিখছেন না ডকুমেন্ট ডট রেডি, মানে কি ডকুমেন্টটা যখন লোড হয়েছে এলিমেন্টটা যখন রেডি সেটা দিয়েও তাহলে আমরা কি করলাম এইভাবে যদি লিখি তাহলে উপরে লিখি অথবা নিচে লিখি কোনো সমস্যা নেই। বাট তারপরেও আরেকটা সমস্যা আছে, আরেকটা বিষয় আছে। ধরেন আমি একটা অ্যাজাক্স রিকোয়েস্ট করলাম যেটা একটু পর লিখবো, সেই রিকোয়েস্টটা কোনো জায়গায় গিয়ে হ্যাং করে গেল, তাহলে কি হবে? পরের অংশটা আবার লোড হবে না। তাহলে এই যে বিষয়টা যে কোনো কারণে দেখা যায় যে আমার হয়তো সিকোয়েন্স ঠিক থাকে না বলে একটা সমস্যা হতে পারে, কোনো একটা থার্ড পার্টিকে কল করতে গেছি সেখানে কোনো কারণে দিলে হচ্ছে এটা লোডিং আটকে যাচ্ছে, পেজ লোড হচ্ছে না, এইসব সমস্যার বা এইসব দিককে হ্যান্ডেল করার জন্য গুড প্র্যাকটিসটা হলো যে যত স্ক্রিপ্ট আছে সবগুলো স্ক্রিপ্টকে বডি শেষ হওয়ার আগে বসিয়ে দাও। কারণ তাহলে যদি কোনো কারণে জাভাস্ক্রিপ্টের কোনো কোড কোথাও গিয়ে হারিয়ে যায়, হ্যাং করে যায়, ওয়েট করতে হয়, পেজ লোডিংটা কিন্তু থেমে থাকবে না, ইউজার কিন্তু ফাঁকা পেজ দেখবে না, ইউজার দেখবে কিছু একটা আসছে। তাহলে কেন আমরা নিচে লিখব? এই গুড প্র্যাকটিসটার রিজাল্টটা বুঝতে পারলাম। তাহলে আমাদের মোটামুটিভাবে আমরা ইভেন্ট সম্বন্ধে একটু জেনে ফেললাম। আমরা এখানে অন ক্লিকের জায়গায় আপনি যদি অন মাউস ওভার দেন তাহলে মাউস ওভারে ঘটনাটা ঘটবে, ডাবল ক্লিক দেন তাহলে ডাবল ক্লিকে ঘটনাটা ঘটবে। কিন্তু কিভাবে একটা ঘটনাকে হ্যান্ডেল করতে হয়, তাহলে ইভেন্টের ক্ষেত্রে একটা হলো ইভেন্ট হ্যান্ডলারটাকে, আর ইভেন্টটা কোনটা? তাহলে ইভেন্টটা হলো ক্লিক, মাউস ওভার, মাউস আউট। তার হ্যান্ডলারটা কোনটা? হ্যান্ডলারটা হলো মেথডটা, যে মেথডটা আমি, আর তার মাঝে রেজিস্ট্রেশন মানে হলো এই কাজটা করা, ক্লিকের সাথে এটা করা, ইভেন্ট হ্যান্ডলারের সাথে ইভেন্টের সাথে তার হ্যান্ডলারকে রেজিস্ট্রেশন করা। বুঝে গেছে মোটামুটি ইভেন্ট বিষয়টা? তাহলে ফাইনালি আমাদের বাকি থাকলো দুটো জায়গা, একটা হচ্ছে অ্যাজাক্স এবং জেসনকে এটার ভিতরে নিয়ে আসা। তো অ্যাজাক্সে যাওয়ার আগে আমি একটু জেসনে আগে যাব। দেখেন আমরা যদি চিন্তা করি জেসনটা কি, জেসন সম্বন্ধে বলছে যে জেসন হলো অ্যাকচুয়ালি কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু, কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ, এমন জিনিসটাই জাভাস্ক্রিপ্টের জেসন। তাহলে আমরা কি কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু, কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ, সেটা কি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট পেয়েছি না? আচ্ছা, এখানে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু এবং কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ, এটাও যেমন একটা জেসন টু স্ট্রাকচার। কয়টা? দুটো স্ট্রাকচার। একটা হলো কালেকশন অফ নেম ভ্যালু পেয়ার, যেটা কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু এবং কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ। দেখেন তো আমরা একটু আগে যেটা লিখছিলাম কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু, কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ, নেম এবং ভ্যালু পেয়ার, তার মানে কি এটা একটা জেসন সিনট্যাক্স না? অথচ সে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ছিল না। জাভাস্ক্রিপ্ট অবজেক্টের যে সিনট্যাক্স জেসনের একই পরিচয়। এখন এই ভ্যালুগুলো কি হতে পারে? এই ভ্যালু স্ট্রিং হতে পারে, নিউমেরিক ভ্যালু হতে পারে, বুলিয়ান হতে পারে, যে কোনো ডাটা টাইপে হতে পারে, ইভেন আরেকটা অবজেক্ট হতে পারে, ইভেন আরেকটা অ্যারে হতে পারে। সেই জন্য ও এখানটায় যেটা লিখছে যে কমা কমা দিয়ে হবে এবং নেম ভ্যালু পেয়ার হবে। অ্যাকচুয়ালি হোয়াইট স্পেস বলতে স্ট্রিং কোলন ভ্যালু, মানে হোয়াইট স্পেস থাকলে কোনো সমস্যা নাই, স্ট্রিং কোলন ভ্যালু এটা হচ্ছে জেসনের সিনট্যাক্স। যদি অ্যারে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ, তো দেখেন তো আমার এটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ না? তাহলে এই পুরোটুককেও কিন্তু আমি একটা জেসন স্ট্রাকচার বলতে পারি, এবং তার প্রতিটার মধ্যে কি থাকতে পারে? ভ্যালু থাকতে পারে। তাহলে দেখেন তো থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ, এটা কি একটা করে ভ্যালু না? কমা কমা দিয়ে, কমা সেপারেটেড ভ্যালু না এক একটা? এখন ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কি হতে পারে? ভ্যালু স্ট্রিং হতে পারে, নাম্বার হতে পারে, নিজে আরেকটা অবজেক্ট হতে পারে, নিজে আরেকটা অ্যারে হতে পারে, ট্রু হতে পারে, ফলস হতে পারে, নাল হতে পারে, আনডিফাইন্ড হতে পারে, অর্থাৎ যত ডাটা টাইপ আছে সবগুলোই হতে পারে। আসলে আমি যে এখানে যেটা লিখছি সেটা কি নিজে একটা জেসন ডাটা স্ট্রাকচার নয়? এটা আসলে একটা জেসন ডাটা স্ট্রাকচার, যে কিনা কার্লি ব্র্যাকেট দিয়ে যদি শুরু হয় তাকে আমরা বলবো একটা কালেকশন, সরি থার্ড ব্র্যাকেট দিয়ে যদি শুরু হয় আমরা বলবো কালেকশন, কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু হলে বলবো একটা জেসন অবজেক্টের মতো।
এবার একটু দেখেন দেখেন তো এখানে এটা কি কার্লি ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, তাহলে এটা কি? এটা একটা কালেকশন, এটা একটা জেসন ধরতে পারি, তার ভিতরে প্রতিটা ভ্যালু একটা কার্লি ব্র্যাকেট দিয়ে, তার মানে এটা অবজেক্টের কালেকশন। তাহলে এই অবজেক্টের কালেকশনটা এই ইউআরএল এর মধ্যে আছে, এই ইউআরএলটা তার মানে একটা জেসন ডাটা আছে, এর হলো অন্য জায়গায় আছে, এটা কি আমার লোকালি আছে কোথাও? আচ্ছা, আপাতত আমি এটাকে লোকালি নিচ্ছি, অর্থাৎ এই যে আমার এটা ছিল এটা সরায় দিচ্ছি, বুঝা যাচ্ছে? আমারটা বাদ দিয়ে আমি ওই থার্ড পার্টি ডাটাটা নিচ্ছি, নিতে পারি তো, অসুবিধা নেই তো? আচ্ছা, যদি এই ডাটাটা আমি নেই, এখানে একই জিনিসই রান করছি আমি, দেখি কিছু হয় কিনা। কি সবাই চলে আসছে না? আমাকে কি নতুন করে কিছু করতে হয়েছে? আমি একই স্ট্রাকচারের ডাটা নিয়ে আসছি, আমার জিনিস সব চলে আসছে। আচ্ছা, এর মধ্যে আমি আরেকটু জিনিস অ্যাড করি। আমাদের ডমের ভিতরকার টেক্সট নোট ব্যবহার করছি, ডমের ভিতরকার ক্রিয়েট এলিমেন্ট ব্যবহার করছি, অ্যাট্রিবিউট নিয়ে তো কিছু করি নাই, করছি ডমের, তাহলে ওটা একটু দেখা দরকার। ধরেন আমি চাই যে এইখানে যখন ক্লিক করব, ডবল ক্লিক করব, বা এটার উপর যখন মাউস ওভার করব, তখন এটা কালারটা চেঞ্জ করে দিব। এটার উপর যখন মাউস ওভার করব, এটা কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। তাহলে এই যে প্রতিটা এলআই আমি তৈরি করেছিলাম, তাহলে প্রতিটা এলআই এর ভিতর একটা অ্যাট্রিবিউট দেওয়া দরকার। কি অ্যাট্রিবিউট দিব? আচ্ছা, প্রত্যেকটা অ্যাট্রিবিউটে ইভেন্ট লিসেনার দিব আগে। ওকে তো একটা ইভেন্ট শুনতে হবে, অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড ইভেন্ট লিসেনার কি ইভেন্ট দেব? ধরেন মাউস ওভার দিব, মাউস ওভার দিয়ে ওকে বলবো তুমি একটা কিছু করো। কি করো? আমি এখানে একবারেও লিখতে পারি আপাতত লিখি অ্যালার্ট। দেখেন বারবার হ্যালো আসতেছে, কারণ আমার কার্সর উপরে চলে, যেই মাত্র আমার কার্সর এটার উপরে আসছে হ্যালো চলে আসছে, আসছে না? এটা মাউস ওভার না দিয়ে ডিবিএল ক্লিক দেই, ডাবল ক্লিকে আসছে হ্যালো, আবার এটা ডাবল ক্লিক দেই, আসছে হ্যালো। আচ্ছা, ধরেন আমি চাই ডাবল ক্লিকে কান্ট্রি কোডটা দেখাবে, তাহলে আমার এলআই এর ভিতর কান্ট্রি কোডটাও তো আমার রাখা দরকার ছিল, আগে তো থাকতে হবে, থাকলে না ও দেখাবে। এলআই ডট সেট অ্যাট্রিবিউট। আচ্ছা বলেন তো দেখি আমাকে, HTML এ কাস্টম অ্যাট্রিবিউটের নাম কি? ডেটা ড্যাশ অ্যাট্রিবিউটের কথা কেউ জানেন? ডেটা ড্যাশ অ্যাট্রিবিউট, এরকম ডেটা লিখতে হয়, ড্যাশ দিয়ে যে কোনো কিছুই দিতে পারেন, আমি হয়তো বললাম কান্ট্রি কোড, কথার কথা। আচ্ছা, ডেটা ড্যাশ অ্যাট্রিবিউট পড়ে নিয়েন। সো আমি এরকম একটা অ্যাট্রিবিউট বসায়ে এই অ্যাট্রিবিউটটা কোথায় পাবো? তাহলে এখান থেকেই তো আসতে হবে নাকি? আমি হয়তো বললাম কান্ট্রি কোড, তাহলে যখন এখানে আমি কান্ট্রি নেম পাঠাচ্ছি
সাথে আমার কি পাঠাতে হবে, বা আমি যদি এখানে কান্ট্রিটাই, আচ্ছা কান্ট্রি ডট নেম পাঠিয়েছিলাম, নেমই পাঠাই, এখানে আমি কান্ট্রি ডট কোডটা পাঠাই, তাহলে এইখানটায় আমার এই কান্ট্রি কোডটা যদি বসিয়ে দেই, দেখেন আমি এটাকে দেখেন তো, এখানে যখন আমি এলআই ডাটা কান্ট্রি কোড এএফ আসছে এই এলআই এর মধ্যে, বুঝতে পারছেন কি ঘটলো, আমি অ্যাট্রিবিউট সেট করছিলাম, অ্যাট্রিবিউট আমার নিজের মন মতো একটা অ্যাট্রিবিউট দিয়েছি, এইচটিএমএল এর নিজের মন মতো অ্যাট্রিবিউট দিলে শুরুতে ডাটা ড্যাশ এই কথাটা বসাইতে হয়, তাহলে ডাটা ড্যাশ কান্ট্রি কোড নামে আমি একটা বসিয়েছি, বসালে আমার এখানে আফগানিস্তানে এএফ, এটা কি হোয়াটএভার, আলবেনিয়ার এএল, আলজেরিয়ার ডিজেড আসছে, এটা কোন কোডের জন্য আসলো, এই যে আমি এখানে অ্যাট্রিবিউটটা বসাইছি সেই জন্য আসলো। তাহলে আমি ক্লিক করে মনে করেন ওই অ্যাট্রিবিউটটা পেতে চাই, ক্লিক করে যদি ওই অ্যাট্রিবিউটটা পেতে চাই, তাহলে যাকে ক্লিক করলাম তার যদি আমি সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে যখন আমি ধরেন ডাবল ক্লিক করছি, আমি বলতেছি যে তুমি অ্যালার্ট করো কাকে, ডাবল ক্লিক করা মানে হইতেছে আমি একটা ইভেন্ট ট্রিগার করছি, তাহলে ইভেন্টের একটা টার্গেট আছে, সেই টার্গেটটা ছিল আমার এলআই, তাহলে সেই এলআইটা হলো এখানে দিস হিসাবে চলে আসবে, এবং তাকে আমি অ্যাট্রিবিউট বলবো যে অ্যাট্রিবিউটটা দাও, আমাকে অ্যাট্রিবিউটের ভ্যালুটা দাও, ও জিজ্ঞেস করবে কোন অ্যাট্রিবিউটের, আমি ধরেন এখানে যদি বলি আইডি, ও কিছু পাবে না, এলআইতে আমার কোনো আইডি নাই, আমি এলআইতে সেট করছিলাম এটা, কাজে গেটও করতে চাই এটা, যখন এটা গেট করব তখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন আফগানিস্তানের এএফ আসছে, কিংবা অ্যান্ডোরার এডি আসছে, এএল আসছে, বুঝে গেল। ঠিক এই ক্ষেত্রে যদি আমরা এরকম করি পাশাপাশি, যে অ্যালার্টটা একটু বাড়তি কাজ করতে হয়, আমরা যদি এরকম বলি আবার অ্যাট্রিবিউট পাইতে চাইলে পাইলেন, আমি অন্য কিছু করতে চাই, ধরেন আমি বললাম দিস ডট সেট অ্যাট্রিবিউট, আমাদের শুরুতে যেটা ছিল একটু দিয়েছিলাম স্টাইল অ্যাট্রিবিউট, যদি আমি সেট করতে চাই কি করব, মনে করেন স্টাইল অ্যাট্রিবিউটে ব্যাকগ্রাউন্ড কালার আমি হয়তো বললাম ইয়েলো, তখন দেখেন এটা আসলো, যেটা ক্লিক করছি তার ব্যাকগ্রাউন্ড ইয়েলো হয়ে যাচ্ছে, যেটা ক্লিক করছি তার ব্যাকগ্রাউন্ড ইয়েলো হয়ে যাচ্ছে, বুঝে যাচ্ছে বিষয়টা, ডাবল ক্লিক যেটারই করছি সেটার ব্যাকগ্রাউন্ড ইয়েলো হয়ে যাচ্ছে, ক্লিয়ার। তাহলে আমরা আসলে যেটা ইচ্ছা করতে পারতেছি, এটা হলো লার্নিং পয়েন্টটা, যে আমার মোটামুটি কন্ট্রোল আছে, এবার আমি যদি ভালো সিএসএস জানি, আমি যদি ভালো সেট টাইম আউট ব্যবহার করতে, আমি এখান থেকে অ্যানিমেশনও ঘটাইতে পারবো, তো যাই করতে পারি এটা আমার নিজের ইচ্ছা, নিজের চিন্তা থেকে নিজের মতো করে কোড করার মাধ্যমে আমি আমার লার্নিংটাকে মানে ওয়াইড করতে পারবো। তো মোটামুটি আমরা তাহলে জেসন বুঝে ফেললাম। সো এখানে যে কয়টা আইটেম আছে দেখেন, জাভাস্ক্রিপ্ট কোর, বম, ডম, ইভেন্ট, জেসন সব কিছুরই কিন্তু আমরা একটু একটু করে আলোচনা করছি। এখন আমরা চলে আসি অ্যাজাক্সে। অ্যাজাক্স বলতে যে জিনিসটা আমরা বুঝতে চাই এক বাক্যে, যে এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা এখানে নাই, কেমন?
সো আমাদের এই জায়গাটাতে এসে আমরা এবার চাচ্ছি এই যে এতখানি ডেটা আমার ছিল, এই ডেটাটা আমার কোথায় আছে আসলে? ডাটাটা এই যে এই ইউআরএল এ আছে না? আমি এই ইউআরএলটা নিয়ে নিচ্ছি। এই ইউআরএল এ আমার ডাটাটা আছে। আমি চাই জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন এখানে এই যে কান্ট্রিজের লিস্টটা লোড কান্ট্রিজ করতে গেলে কয়টা প্রশ্ন মাথায় আসবে? প্রথমে কান্ট্রিগুলোকে লাগবে, তাহলে গেট কান্ট্রিজ, তারপর লাগবে হচ্ছে কান্ট্রি কন্টেইনার, গেট কান্ট্রি কন্টেইনার যেখানে আপনি কান্ট্রিটাকে রাখবেন। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ইনসার্ট অ্যাপেন্ড কান্ট্রি ইন কান্ট্রি কন্টেইনার। এই তো মূল কাজটা। লোড কান্ট্রিজ বাটনে ক্লিক করলে 1 কান্ট্রিগুলো পাইতে হবে, 2 কান্ট্রি কন্টেইনারটাকে জানতে হবে, 3 প্রত্যেকটা কান্ট্রি ধরে ধরে ওটার ভিতর ভরতে হবে। এই তো, তাহলে লোড কান্ট্রিজে আমার বাকি সব এখন করা আছে, আমি শুধুমাত্র লোড কান্ট্রিজের কাজটা করতে চাই। লোড কান্ট্রিজের মানে গেট কান্ট্রিজের কাজটা করতে চাই। গেট কান্ট্রিজ করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ফেচ এপিআই। দেখেন এই যে ফেচ এপিআই এর জন্য প্রয়োজনীয় মেথডটা আমি জাস্ট কপি করলাম। ইউআরএল এই হচ্ছে আমার ইউআরএল। সেই ইউআরএলটা আমি যদি এখানে পাই রেসপন্স, আমি আপাতত এখানে একটু রেসপন্সটাকে টেক্সট লিখছি। console.log আমি এখানটায় লিখতে চাই ডেটা। আপাতত শুধু আমি console.log করলাম, এই অংশটুকু টেম্পোরারিলি সরিয়ে দিলাম। তাহলে বাটনে ক্লিক করলে ও ইউআরএল এ যাবে, রেসপন্সটা সে রিকোয়েস্ট করবে, রেসপন্সটা নিয়ে আসবে, এনে সে আমাকে ডাটাটা কনসোলে দেখাবে। দেখি সে দেখায় কিনা। বাটনে ক্লিক করলে ও কি দেখাইছে? সে যে জিনিসটা নিয়ে আসছে সেটা কি ওই পেজে ছিল না? সে যা নিয়ে আসছে। সো এটা যে পুরোটা নিয়ে আসছে, এই ফরম্যাটটা এখন যে ফরম্যাটে আছে সেটা হলো টেক্সট ফরম্যাট। সেটা টেক্সট ফরম্যাট কেন আমি টেক্সট ফরম্যাট বলছি? দেখেন এটাকে যদি আমি জেসন ফরম্যাট বলি, অটোমেটিক্যালি এই ডাটাটাকে সে জেসন হিসেবে চিনতে পারবে বলে আমরা আশা করব। বাট এখানে একটা এরর ঘটে। কেন এরর ঘটে সেটা আমরা আবার একটু যদি টেক্সট দেই, এটার রিজনটা অ্যাকচুয়ালি ওই ডাটাটার, এটার রিজনটা আমাদের দেখেন এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার আছে। এই স্পেশাল ক্যারেক্টারে যে এখানে একটা আছে কিংবা এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার এই জিনিসটাকে আসলে ডাইরেক্টলি জেসন ফরম্যাটে পেতে দিচ্ছে না। তো আমরা যেহেতু থার্ড পার্টি একজনেরটা ব্যবহার করছি, তার ডাটাকে তো আর আমরা চেঞ্জ করতে পারবো না। কাজে আমাদের একটু এখানে এইটার জন্য স্পেসিফিক একটু টেকনিক অবলম্বন করতে হবে। সেটা হইতেছে ধরেন এই জায়গাটায় আমরা যদি বলি ডাটা, আমরা এখানটা এরকম বলবো যে লেট countries is equal to eval data। ইভালের কাজ হচ্ছে, প্রসঙ্গত এমনি মনে রাখবো, ইভাল ইজ ইভিল। ইভাল অ্যাকচুয়ালি ব্যবহার করতে নাই। হ্যাঁ, ইভাল ব্যবহার করতে নাই, বাট এই ক্ষেত্রে ইভাল ছাড়া আমরা এই মুহূর্তে করতে পারছি না। সরি,
তার কাজ হচ্ছে ইভালুয়েট করা। একটু এটা শেষ করে নিই। কনসোল ডট লগ, এখানে যদি আমি বলি এখন কান্ট্রিজ, তো এখন কিন্তু অবজেক্ট আকারে পাচ্ছেন কি না প্রত্যেকটা? এই যে 0 থেকে 99, এই যে 0-তে আফগানিস্তান পাওয়া গেছে। বিষয়টা হলো ইভাল একটা মেথড জাভাস্ক্রিপ্টের, যার কাজ হচ্ছে কোনো স্ট্রিংকে, টেক্সটকে ইভালুয়েট করা অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন অথবা স্টেটমেন্ট। সে একটা জাভাস্ক্রিপ্ট হিসাবে ইঞ্জিনকে বলতেছে, শুনো এটাকে তুমি জাভাস্ক্রিপ্ট মনে করে নাও, দেখো সমস্যা হয় কিনা। সমস্যা হলে ও পারবে না, কিন্তু সমস্যা না হলে এই ক্ষেত্রে ও কি হচ্ছে, ও ওকে অবজেক্ট হিসেবে চিনতে পারতেছে। তাহলে ছিল টেক্সট, জাভাস্ক্রিপ্টকে দিয়ে স্পেশালি বলা দিলাম জোর করে যে তুমি এটাকে জেসন ইভালুয়েট করো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসাবে, ও এটাকে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসাবে চিনতে পারতেছে। তো যখন এখানে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসাবে চিনতে পেরেই গেল, তখন আমাদের বাকি কাজ তো আগেরটাই। বুঝা যাচ্ছে বিষয়টা এবার? সো এখানে যদি আমি ইভেন এই কমেন্টিংটা এটা অবশ্য একটা ক্লিক, একটা ডাবল ক্লিক, দুটো মিলে একটা কনফ্লিক্ট হবে। আমরা জাস্ট কনফ্লিক্ট বলতে অবশ্যই কাজ করবে, যেমন এটা কি অ্যালার্ট, ও দুইটাই ডাবল ক্লিকে, সরি। তো এফ আসছে এবং তারপর ইয়েলো হয়েছে, এফ এডি আসছে তারপর ইয়েলো আসছে। আমি ব্যাপারটা কি বুঝা গেল? যে যত কিছু আমি ওটার এগেনস্টে অ্যাটাচ করি না কেন, সবগুলো কাজই সে আমাকে করে দিবে। তাহলে এখানটায় আমরা ফাইনালি আমাদের কোডটাতে যে জায়গাটায় পৌঁছলাম, সেটা হইতেছে যে আমরা একটা অ্যাজাক্স রিকোয়েস্ট করার মাধ্যমে, অর্থাৎ থার্ড পার্টি কোনো ইউআরএল এ রিকোয়েস্ট করার মাধ্যমে একটা ডাটা সেট এনে, সেই ডাটা সেটটাকে জেসন ডাটা ফরম্যাটে এনে সেটাকে আমরা ভ্যারিয়েবলে রেখে আমরা কি করলাম, ডম ম্যানিপুলেশন করে, অর্থাৎ ডকুমেন্ট অবজেক্ট মডেলের এপিআইকে ব্যবহার করে এলিমেন্টগুলো তৈরি করে বাটনের ক্লিক ইভেন্টটাকে কম্বাইন করে সব কিছু মিলিয়ে আমরা একটা এক্সাম্পল তৈরি করলাম, যেখানে এই প্রতিটা আইটেমের কোনো না কোনো ইমপ্লিমেন্টেশন আছে।